তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বাংলা লাইভ ক্লাস শুরু করব। বিভিন্ন কয়েকজন কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। আমরা সবাই কিন্তু অলরেডি কবি পরিচিতি সম্পর্কে গাইড বই বা ইয়েতে সেম টু সেম লেখা থাকে। ওকে? তো এখানে কেউ বেশি লিখে রাখে, কেউ কম লিখে রাখে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আহ, একজন কবির সবকিছু মনে রাখা আসলে কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সেক্ষেত্রে করতে পারি যেটা, সেটা হচ্ছে যে একজন কবি সাহিত্যিকের ১ম, শেষ এবং শ্রেষ্ঠ কাব্য বা রচনা কোনটা, এটা আমরা জেনে রাখবো ভালো করে অবশ্যই। কিছু, কিছু কবি সাহিত্যিক আছে তার অনেকগুলো শ্রেষ্ঠ আছে। কোনটা যে সেরা সেটাই নিয়েই আমরা নানা ধরনের কনফিউশন করে থাকি। এসব ক্ষেত্রে আমরা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যতটুকু পারি কবি সাহিত্যিক সম্পর্কে আহ, জানার চেষ্টা করব, যতটুকু পারি কবি সাহিত্যিকদের বিভিন্ন আহ, যে যে ফিচার গুলো প্রতি মাসে বা বছরে, হ্যাঁ, আহ, পত্রিকাতে প্রকাশিত হয়, বিষয়গুলো আমরা একটু সবসময় টাচে রাখবো। এখন বাংলাতে কিন্তু কেউ কখনো ফুল আনসার করে আসতে পারবে না। কেউ না, আমিও পারবো না। এটা মাথায় রেখে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই বলে কি আমি পড়াশোনা একদমই বাদ দিয়ে দিব? সেটা কিন্তু হবে না। আমাকে কিছু কিছু কবি সাহিত্যিক তার মূল যে বিষয়গুলো কি কি এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে, টাচে থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু কি ভালো করে সেগুলো নিয়ে অ্যান্সার করতে পারবো, আমরা সেগুলো নিয়ে ভালো করে পড়াশোনা চালিয়ে যেতে পারবো। তো আজকে আমরা কবি পরিচিতি যে কয়েকজন কবির কে নিয়ে আলোচনা করব, কবি কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফররুখ আহমদ, এই কয়েকজন কবি নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আলোচনার আগে আমি বলিনি, এই কবি সাহিত্যিকদের আহ এত এত বেশি রচনা, এত এত বেশি লেখনী আছে যে সেগুলো আসলে স্লাইডে ধরানো সম্ভব না। সেগুলো যদি প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আলোচনা করতে যাই তাহলে কিন্তু আম, বিশাল একটা ইয়া হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে। আমি যদি মনে করেন শুধু কায়কোবাদ নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমার ২-৩ ঘন্টার ক্লাস এনাফ না। আর রবীন্দ্রনাথ কে নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে তো আমার ৩-৪ দিনের ক্লাস এনাফ না। তো এভাবে আমাদের সবগুলো বিষয় একটা ক্লাসে আলোচনা করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কি করব, কিছু বিষয় আসে তার যে বিষয়গুলো পরীক্ষাতে বেশি বেশি আসে, কেমন টপিকস পরীক্ষাতে আসে, কি কি জিনিসগুলো তার আমাদের জানা থাকতে হবে, এই সেগুলোই আমরা মূলত কি আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দিব। আপনারা সেই বিষয়গুলো নিয়ে খুব ভালো করে আহ আহ, প্রস্তুতি নিবেন। তো আমি এর আগে বলে রাখি যে ক্লাসের শুরুতে যে আপনাদের কাছে যদি খাতা কলম না থাকে তাহলে খাতা কলম নিয়ে আজকের ক্লাসটা করতে বসেন। কারণ এখানে আমি আগেই বলেছি যে স্লাইডে এত কিছু আনা সম্ভব না, কখনোই সম্ভব না। আপনাদেরকে পড়তে হবে, বই পড়তে হবে। আপনারা ইন্টারনেট আছে, এখন বিভিন্ন বই আছে, এগুলো পড়েন। বিভিন্ন কবি সাহিত্যিক নিয়ে বিভিন্ন আর্টিকেল পড়েন। এগুলো মনে করেন আজকে আমি এই ৪-৫ জন যে কবি নিয়ে আলোচনা করব তাদেরকে নিয়ে ইন্টারনেটে সার্চ দেন, দেখবেন যে কি প্রথম আলো, কালের কণ্ঠ, হ্যাঁ, বা নয়া দিগন্ত অথবা জনকণ্ঠ, এরকম বিভিন্ন আহ, ইয়েতে আর্টিকেল তাদেরকে নিয়ে লেখা হয়েছে, তাদের জন্ম দিবসে অথবা তাদের মৃত্যু দিবসে অথবা এমনিতেই কোনো একটা কিছু উপলক্ষে তাদেরকে নিয়ে আর্টিকেল লেখা হয়েছে। সেই আর্টিকেল গুলো আপনারা পড়বেন। ওকে, সেই আর্টিকেল গুলো যখন আপনারা পড়বেন তখন কিন্তু আপনার এই কবি বা সাহিত্যিক সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। হ্যাঁ, আপনি যদি এখন ওই যে আপনারা প্রায় সময় আমাকে প্রশ্ন করেন যে এত কবি সাহিত্যিকের কে কি কোনটা লিখছে, এগুলো আমরা কিভাবে মনে রাখবো? এই যে এভাবে মনে রাখতে হবে। আপনি যদি মুখস্থ করতে যান গাইড বই থেকে, হ্যাঁ রবীন্দ্রনাথ বিসর্জন নাটকটি লিখেছে, হ্যাঁ রবীন্দ্রনাথ রক্তকরবী নাটকটি লিখেছে, এভাবে যদি মুখস্থ করতে যান জীবনেও ভাই কিছু শিখবেন না, জীবনেও না। মনে রাখবেন, আপনি একদিনে ১০০টা ১০০০টা মুখস্থ করার চাইতে আপনি 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে পারবেন কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ।
এজন্য আপনারা কবি সাহিত্যিকদের আর্টিকেল গুলো পড়বেন, এবং এই আর্টিকেল গুলো আপনার বিসিএস এ অত্যন্ত কাজ দিবে। কিভাবে কাজ দিবে? আর্টিকেল পড়তে গিয়ে এক একটা পত্রিকাতে আর্টিকেল যখন প্রকাশিত হয়, সেখানে শুধু ইনফরমেশনটা ফ্যাক্ট না, সেখানে ভাষার গাঁথনি, ভাষার সৌন্দর্য, সেন্টেন্স স্ট্রাকচার গুলো, এগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। অনেক কিছু বিবেচনা করেই কিন্তু আর্টিকেল কি করা হয়, পত্রিকায় ছাপানো হয়। তাই আপনারা যখন এই আর্টিকেল গুলো পড়বেন, আপনাদের বিসিএস এর রিটেন পরীক্ষার জন্য আপনাদের লেখনির একটা স্টাইল কিন্তু আলাদাভাবে আপনার তৈরি হবে, নিজস্ব একটা স্টাইল। ওই আমি ওখানে গেলাম, তারপর খাইলাম, তারপর ঘুমাইলাম, এই যে লাম লাম লাম, বেশিরভাগ অনেকেই কি করে, এই লাম লাম লিখতে থাকে খালি। হ্যাঁ, একই ধাঁচে লিখতে থাকে, সবগুলো সেন্টেন্সে হয়তো যৌগিক হয়ে যাচ্ছে, সবগুলো হয়তো বা সরল হয়ে যাচ্ছে। এই প্যাটার্ন থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। আপনাদের লেখনীগুলোর একটা স্ট্রং আউটপুট আপনারা পাবেন যখন এই আর্টিকেল গুলো পড়তে থাকবেন। তো যাই হোক, আমি আজকে ওভারঅল কবিদেরকে নিয়ে আলোচনা করব। এখানে আমি আগেই বলে নিচ্ছি, আমার স্লাইডে কিন্তু আজকে কিচ্ছু নাই। আমি ওভারঅল যে বিষয়গুলো আলোচনা করব, যেগুলো একদম ইউনিক ইউনিক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এই বিষয়গুলো আপনারা নোটস করে রাখবেন। বাকিগুলো সব গাইড বই বলেন, ইন্টারনেটে সার্চ দিলে বলেন, সব জায়গাতে আপনারা অ্যাভারেজে এগুলো ইনফরমেশন পাবেন। তো আমরা প্রথমে আলোচনা করব কবি কায়কোবাদ নিয়ে। তো কায়কোবাদ আধুনিক বাংলা যে মহাকাব্যের যে একটা ধারা তৈরি হয়েছিল বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে, এই মহাকাব্য ধারার শেষ কবি হচ্ছেন আমাদের কায়কোবাদ। কায়কোবাদ এটা তার একটা কবি নাম বা পেন নেম যেটাকে বলে, আমরা ছদ্মনামও বলতে পারি, সেই ছদ্মনাম। কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে কি, মোহাম্মদ কাজেম আল কোরেশি। এটা তার সাহিত্যিক, কায়কোবাদ হচ্ছে সাহিত্যিক ছদ্মনাম। তো কাজেম আল কোরেশি তিনি যদিও তিনি কিন্তু পেশায় ছিলেন কি, একজন পোস্টমাস্টার। এন্ট্রান্স পরীক্ষা পাশ করার আগেই তার এই পোস্টমাস্টারের চাকরি হয়ে যায় এবং তিনি তার গ্রামে ফিরে যান। আসলে আমি একটা জিনিস আজকে চিন্তা করছিলাম আপনাদের ক্লাসের প্রিপারেশন নিতে গিয়ে, যে আহ, যে এই যে আমাদের অনেক কবি সাহিত্যিক, বড় বড় মাপের কবি সাহিত্যিক শুধুমাত্র উচ্চ শিক্ষা গ্রহণ না করার কারণে তাদের লেখনীগুলো একটা স্ট্যান্ডার্ড মানে পৌঁছাতে পারে নাই। তারা কিন্তু কিছু বিষয় আহ, কে অ্যাকসেপ্ট করেনি, মানে তারা অল্পতেই সন্তুষ্টি অর্জন করে ফেলছে। যেমন ধরেন মাইকেল মধুসূদন দত্তের লেখাগুলো এত বেশি ভ্যালুয়েবল কেন, এত বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ তিনি কিন্তু সর্বোচ্চ লেভেল পর্যন্ত পড়ালেখা করেছেন। ওকে, আপনি রবীন্দ্রনাথের কথা বলেন বা আপনার যদি জসিমউদ্দিনের কথা বলেন, তাদের লেখাগুলোর ভিতরে অন্যতম একটা বিশেষত্ব ছিল যে তাদের লেখা যে খুব উচ্চ মার্গীয়, অনেক বড় বড় ইয়ে আছে। কারণ তারা বড় বড় ডিগ্রি নিয়েছে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, এত বড় ডিগ্রি দিয়ে আমাদের কি হবে? ভাই, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার একটা ডিগ্রি আছে মানে আপনার মেন্টালিটি আর 10 জনের চাইতে পার্থক্য। ডিগ্রি আপনাকে চাকরির জন্য গ্যারান্টি দিবে না। আপনাকে আপনার চাকরির গ্যারান্টি দিবে আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা। ওকে, তো যাই হোক, আমি ওদিকে না যাই। পেশায় তিনি, কায়কোবাদ ছিলেন পোস্টমাস্টার। তো তিনি গ্রামে চলে যান এবং তিনি সেখান থেকে, আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত, তারপরে এছাড়াও আরো অন্যান্য নবীনচন্দ্র সেন, এরকম আরো অনেকেই কি করেছিল, মহাকাব্য ধারা লেখার চেষ্টা করেছিল। তো আমাদের এই কায়কোবাদ তিনি কিন্তু মাইকেল মধুসূদনকে অনুসরণ না করে অনুসরণ করেছিলেন নবীনচন্দ্র সেনকে। ঠিক আছে? তো এই জন্য নবীনচন্দ্র সেনের মহাকাব্য কিন্তু কি হয়নি, সার্থকতা লাভ করেনি। তো যিনি এই আমাদের কায়কোবাদও ফলে কি করতে পেরেছেন, মানে মহাকাব্য লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা মহাকাব্যে রূপান্তরিত হয়নি। আমরা বাংলা সাহিত্যে তাকে মূলত যে কারণে চিনে থাকি সেটা হচ্ছে তার মহাশ্মশান মহাকাব্যের কারণে। এই যে মহাশ্মশান তার মহাকাব্য, পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তিনি এই ইয়াটা রচনা করেছিলেন। কিন্তু এটা তিনি মহাকাব্য বলে রচনা করলেও এটা মহাকাব্যে পরিণত হয়নি, কারণ মহাকাব্য হিসেবে তার একটা শব্দের ঝংকার থাকতে হবে, মহাকাব্যের ভিতরে একটা আলাদা বীর রস থাকতে হবে। সেই বিষয়গুলো আমরা এখানে দেখি না। ফলে এখানে মহাশ্মশান কাব্যে তিনি মহাকাব্য হিসেবে তিনি বলেছেন যে এটা একটা মহাকাব্য, কিন্তু আমরা সার্থক মহাকাব্য এটি হতে পারেনি। এটা একটা করুণ রসের গীতি কবিতার মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের একটা বিষয় তার ভালো ছিল, তিনি ছিলেন যে একজন কবি মনের মানুষ, এবং এই কারণেই তিনি মাত্র 13 বছর বয়সে
তার কি কাব্য প্রতিভা বিকশিত হয়। তিনি 13 বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তার অন্যান্য কাব্যগ্রন্থ ওগুলো হচ্ছে কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, এটা তো আমরা দেখতে পাচ্ছি। 1904 সালে এটা প্রকাশিত হয়। শিব মন্দির, অমিয় ধারা। তো এই যে এতগুলো কিন্তু আমার মনে থাকবে না। আমার কবি কায়কোবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার এই মহাশ্মশান মহাকাব্য। এই মহাকাব্যটা কি বিষয়ে ইয়ে হয়েছিল? মূলত এটা পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচনা করা হয়েছিল। এখন আপনাদেরকে জানতে হবে পানিপথের তৃতীয় যুদ্ধটা কি, পানিপথ জিনিসটা কি। বিলিভ মি অর নট, আমি অনেক দিন পর্যন্ত পানিপথ মানে মনে করছি যে কি পানিতে কোনো যুদ্ধ হয়েছে এরকম। ওকে, তো এখানে আমি বুঝতাম না পানিপথের তৃতীয় যুদ্ধ, কিন্তু এখানে ঘোড়া ছোড়া এগুলো কেমনে আসে, পানির ভিতরে ঘোড়া কেমনে যুদ্ধ করে, জাহাজ নাই কেন? আমি যখন ইন্টারমিডিয়েটে এই পানিপথের তৃতীয় যুদ্ধ, আমাদের একটা ছিল রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর নামে একটা মুনির চৌধুরীর একটা নাটক আছে, সেটাও পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা। সেই রক্তাক্ত প্রান্তরের কাহিনী যখন পড়তেছিলাম, তখন আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছিল। 1 মিনিট, আমার কাছে একটা ফোন আসছে। সরি, একটা ফোন আসছিল। তো আমি যেটা বলছিলাম যে এখন প্রশ্ন আসতে পারে কায়কোবাদ মহাকাব্যটা কেন স্পেশাল। কায়কোবাদের মহাকাব্যটা স্পেশাল এই কারণে তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কি মহাকবি রচয়িতা ছিলেন। ওকে, তার স্পেশালিটি হচ্ছে প্রথম মুসলমান মহাকবি। ওকে, আমাদের কিন্তু এই যে তিনি মহাকাব্য লিখে যে একটা সাড়া ফেলে দিয়েছিলেন, তৎকালীন সময়ে কিন্তু মনে করা হতো যে মুসলমান কবি সাহিত্যিকদের পক্ষে বা মুসলমানদের পক্ষে বাংলা সাহিত্য রচনা করা সম্ভব না। এটা একটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যের একটা অন্ধকার দিক বলে আমি মনে করি যে আহ মনির চৌধুরী, হ্যাঁ সাগর মনির চৌধুরী। তো মনে করি যে একটা সময় কিন্তু এই বিষয়টা খুব ছিল যে মুসলমান লেখকদের লেখা প্রকাশ করতে চাইতো না প্রকাশকরা, কারণ তারা মনে করতো যে মুসলমানরা বাংলা লিখতে পারে না। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমাদের কায়কোবাদের মহাকবির এই মহাকাব্য, যেটা পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা 3টা স্বর্গে বিভক্ত। স্বর্গ মানে কিন্তু আমরা জানি যে মহাস্বর্গের স্বর্গ কাকে বলে। আমরা স্বর্গ মানেটা একটু খেয়াল করি। আমরা স্বর্গ মানে হচ্ছে যে এটা দেখুন, এটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার যেটাকে বলি বা অধ্যায় যেটাকে বলি বা এপিসোড যেটাকে বলি। হ্যাঁ, তো এই যে স্বর্গ, মহাকাব্যের যে স্বর্গ, সেই 3 খণ্ডে রচিত। প্রথম স্বর্গ, প্রথম খণ্ডে 29টি, দ্বিতীয় খণ্ডে 24টি, তৃতীয় খণ্ডে 60টি, মোট 60টি স্বর্গ। একটা মহাকাব্যে এতগুলো স্বর্গ থাকতে পারে না। আমরা জানি যে মহাকাব্যগুলোতে সাধারণত আমাদের সাহিত্যিক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 11টা স্বর্গ থাকতে পারে, বা 9টা থেকে 11টা। বা তো যাই হোক, এই যে তিনি এভাবে লিখেছিলেন, এখানে আমরা যে মহাশ্মশানের যে চরিত্রগুলো, ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণবালা, হ্যাঁ, এরকম আরো অনেকের চরিত্র ছিল। তো এগুলো সবগুলো ইতিহাসকে নিয়ে তিনি লিখলেও এখানে কিন্তু পুরোপুরি ঐতিহাসিক ঘটনা এখানে আসেনি। কিছু তিনি তার নিজের কবি মনের বর্ণনা তিনি এখানে দিয়েছেন। তো আমরা তাই মহাকাব্য, এই যে মহাশ্মশান মহাকাব্য যেটি আছে, সেটাকে আমরা একটা সার্থক মহাকাব্য বলতে পারি না। এটাকে আমরা একটা বলতে পারি কাহিনী কাব্য। আহ এখন প্রশ্ন আসতে পারে যে তিনি কায়কোবাদ, তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন। ব্যক্তি হিসেবে তিনি ডেফিনেটলি অসাম্প্রদায়িক মানসিকতার ছিলেন। অসাম্প্রদায়িক মানসিকতার তার লেখনীতে কিন্তু কখনো হিন্দু মুসলিম এসব বিষয়গুলো আলাদাভাবে আসেনি। এই যে মহাশ্মশানটা তিনি লিখেছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কেন হয়েছিল? এই তৃতীয় যুদ্ধ হয়েছিল শুধুমাত্র যে উদীয়মান রাজপুতদের সাথে মুসলমানদের একটা কি হয়, হিন্দু রাজপুত যারা ছিল তাদের সাথে মুসলমানদের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তো এই এই রাজপুত মারাঠা যারা, যে আমরা যাদেরকে ইয়ে করি, তো সেই শাহ আব্দালির সাথে তার যে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়, কিন্তু উভয় পক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানে প্রায় ইয়া অনেক মানুষ মারা গেছে, অনেক ধন সম্পদে নষ্ট হয়েছে। তো এই যে ব্যাপারটা, এটাতে যুদ্ধ কখনো আমাদের কি আনে না, যুদ্ধে কিন্তু কেউ কিছু পায় না, যুদ্ধে সবাই হারায়। এই বিষয়টা কিন্তু তার লেখনীতে
ফুটে ওঠানোর চেষ্টা করেছেন তিনি মহাশ্মশান কাব্যে। এই কারণে তার মহাশ্মশান কাব্যটা এত বিখ্যাত হয়ে আছে। একজন মেসেজ দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন দেখি একটু। তো সবাই কি আজকে রমজানের প্রথম দিন? পানিপথ দিল্লির অদূরে একটা স্থান, হ্যাঁ ভেরি গুড। সবাই রোজা রাখছেন? স্যার। হুম, জি স্যার, রাখছি। আচ্ছা আচ্ছা, এখন এই রোজা যে রাখছি। 10:30টার সময় যে ক্লাস নিচ্ছি, এটাতে কি সমস্যা হচ্ছে? স্যার একটু ক্লান্তি। আসলে এটা সম্ভব না, কারণ অনেকেই যারা, যেমন আমি নিজে তারাবি পড়ে আসলাম, হ্যাঁ। আর রমজান মাস তো আসলে ধর্মীয়গতভাবে অনেক গুরুত্বপূর্ণ। তো ক্লান্তি তো সবারই থাকবে, কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের একটা টিপস আমি দেই, যেটা হচ্ছে যে অনেকে কিন্তু এই রমজান মাসে কি করে, সেহরি খায় একসাথে ঘুমায়। এটা কিন্তু উচিত না। আপনারা একটা টার্গেট রাখবেন যে যত তাড়াতাড়ি পারেন শুয়ে পড়বেন, 11:30-12টার ভিতরে। যতক্ষণ পারেন ঘুমাবেন, সেহরির সময় উঠবেন, উঠে সেহরি খেয়ে বা ইয়ে করে কিছুক্ষণ পড়াশোনা করে যদি তারপর আবার একটু ঘুমাবেন, সমস্যা নেই। কিন্তু এই একটানা রাত জেগে 4টা পর্যন্ত জেগে থেকে তারপরে আপনি সেহরি খেয়ে 1টা, 5টা, 6টার দিকে ঘুমাবেন, এটাতে কিন্তু আপনার শরীরে মারাত্মক এফেক্ট পড়বে। এটা কোনোভাবেই আপনার জন্য ভালো হবে না। তো আপনারা যারা এই প্ল্যানিং করে রাখছেন তাদেরকে বলবো এটা কোনো কাজ দিবে না। এর চাইতে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই সেহরি তারাবি নামাজ পড়ে এসে এই এশারের নামাজের পরে রাত্রে আর্লি 11:30টার ভিতরে, 12টার ভিতরে শুয়ে পড়বেন। আর যদি আগে পারেন আমাদের ক্লাসটা শেষ করে শুয়ে পড়বেন, আমার পরামর্শ হচ্ছে এটা। তারপর সেহরিতে উঠে সেহরি ইয়ে করে আবার দরকার হলে আবার ঘুমান, কারণ আপনার মাথা ঠিক রাখতে হবে। মাথা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কি ভালো হবে না, পড়াশোনা ভালো হবে না। আপনি যদি 6টা বাজে ঘুমাবেন, তারপর সারাদিন আপনার দুর্বল লাগবে, মাথা ঝিমঝিম করবে, কোনো দরকার নেই। স্যার সময়ই পাওয়া যায় না, কোরআন পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আবার পড়াশোনা করতে হয়। অবশ্যই আপনার কোরআন পড়বেন, ইয়ে করবেন, আপনি সবকিছুই চালাই দিতে হবে আপনাকে। কি করবেন আপনি? কিছু তো করার নাই। রমজান মাসে এটাও যেমন ছাড়া যাবে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আবার আপনার পড়ালেখাও আপনাকে চালিয়ে যেতে হবে। তো যে চেষ্টা করতে হবে যে এই যে আপনার আল্লাহর উপর ভরসা করে চালাই যান, ইনশাল্লাহ দেখবেন যে সবকিছু হয়ে গেছে। ওকে। আসসালামু আলাইকুম। এখনকার টাইমটা ঠিক আছে। রমজানের পরের সময়টাও যদি মানে 9টার চেয়ে একটু পেছানো যায়, 15 মিনিট, 20 মিনিট বা 9:30, একটু যদি পেছানো যায় তাহলে ক্লাসটা অ্যাটেন্ড করতে সুবিধা হতো। 9টার মধ্যে আসলে সবকিছু ছেড়ে আহ বই খাতা নিয়ে বসা সম্ভব হয়ে ওঠে না। এখন ভাই আমি তো রবীন্দ্রনাথকে ফলো করি, রাত 10টার ভিতর শুয়ে পড়ার চেষ্টা করি, ঠিক আছে। রবীন্দ্রনাথ রাত 10টার পরে, 9টার পরে তারা পাওয়া যেত না, ঘুমাই যেত, আর আবার ভোরবেলা উঠতো, একদম ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে যেত। তো আমি একইভাবে আমাদের নবীজির সুন্নতে কিন্তু রাত্রে তাড়াতাড়ি ঘুমায় পড়া, ভোরবেলা উঠা, আমি এটা ফলো করি বেশি। তো তারপরও না, আমারটা আমি ঈদ চেষ্টা করি। করেছি, হ্যাঁ, 10:30টার মধ্যেই ঘুমাই যাই। সব মানে এটা যখন অন্য সবকিছু সেরে যদি ক্লাসটা করতে বসলে তখন মনোযোগ দিয়ে ক্লাস করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা। আমি একবার ভাবছিলাম যে ইফতারির পরে 7টার সময় ক্লাসটা নিব, কিন্তু আসলে তখন তো একদমই পারা সম্ভব না, তখন তাড়াহুড়া আরো বেশি থাকে। আর খাওয়ার পরে শরীর এমন ভাবে ছেড়ে দেয় যে আর মানে মাথা ইয়ে করা যায় না। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। তো কায়কোবাদের পরে আমরা এখন যাকে নিয়ে আলোচনা করব, আহ কায়কোবাদের ব্যাপারে আমি যেটা বলবো যে আপনারা শুধু মহাশাসনটাকে ফোকাস করে পড়াশোনা করেন, এবং তার যে ছদ্মনাম ছিল, তার যে কিছু আহ আরো কিছু উপাধি ছিল, যেমন কাব্যভূষণ। তার আরো কিছু উপাধি ছিল, যেমন কাব্যভূষণ, হ্যাঁ। তারপরে বিদ্যাভূষণ, বিদ্যা ভূষণ। তারপর আরেকটাই হচ্ছে যে আপনার সাহিত্য রত্ন, সাহিত্য রত্ন। এটা আবার বঙ্কিমের সাথে ইয়ে করে ফেলেন না। কায়কোবাদ হচ্ছে সাহিত্য রত্ন, আর বঙ্কিম হচ্ছে সাহিত্য সম্রাট। ওকে। আর তার ছদ্মনাম, এটা তো আমরা আগে বলেছি, কায়কোবাদ তার ছদ্মনাম, তার আসল নাম হচ্ছে যে মোহাম্মদ কাদেম আলী কোরেশি। এই এই পয়েন্ট গুলা নিয়ে কিন্তু তার বেশি প্রশ্ন
এসেছে যে তার উপাধিগুলো কি কি এবং তার আসল নাম কি এবং মহাশ্মশান কি বিষয়ে লেখা হয়েছে, মূলত এটা কি মহাকাব্য কিনা এবং তিনি প্রথম মুসলমান মহাকবি, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আজকে একটু ভয় ছিলাম আপনাদের ক্লাস নিতে পারবো কিনা, কারণ আমার ইফতারির পরে এমন মাথা ধরছে। তো রবীন্দ্রনাথ, এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব, আসলে রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের সূর্যের মতো। আমি আসলে আপনাদের এই স্লাইডটা যখন রেডি করতে গেছি, হ্যাঁ, আমি এর পরের স্লাইড গুলো সবারটা এরকম, সাথে শুধু নাম লিখছি, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফরুক আহমেদ। আসলে ওনাদেরকে নিয়ে কি লিখবো, এত কিছু কিভাবে একটা স্লাইডে নিয়ে আসবো, আমি বুঝতে পারতেছিলাম না। ওকে, আর যা বললাম যে রবীন্দ্রনাথের তো একটা বিষয় নিয়ে যদি আমি শুধু ছোট গল্প নিয়ে যদি আলোচনা করতে যাই, একদিন পার করে দেওয়া যাবে। তো আমি তাই ওভারঅল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আগে দেখি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিল, একটু বলেন তো দেখি। রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিল? ব্রহ্ম স্যার। ব্রহ্ম? ব্রাহ্ম ধর্ম নাকি? হ্যাঁ, ধর্ম। তার ধর্ম নাম কি ছিল, কোন ধর্ম অনুসরণ করত? তার ধর্ম ছিল ব্রাহ্ম ধর্ম। ওকে, ধর্ম ছিল কি, কি ব্রাহ্ম। ওকে, ব্রাহ্ম। ওকে, ব্রাহ্মণ না, ব্রাহ্ম। হ্যাঁ, এটা কিন্তু আমার এই জিনিসটা হচ্ছে যে কি, এভাবে যখন বাইরে দিয়ে এভাবে আঁকড়াটা বাইরে দিয়ে আসবে, এটা যে হ যোগ ম, ব্রাহ্ম। এই ব্রাহ্ম ধর্মের প্রবক্তা ছিল আমাদের আহ, ইয়া উম সতীদাহ প্রথা নিবারণ করেছিল যে রাজা রামমোহন রায়, সেই রাজা রামমোহন রায়ের, তিনি এটা প্রবক্তা। ব্রাহ্ম ধর্মটা হচ্ছে যে খ্রিস্টান প্লাস ইসলাম প্লাস হিন্দু, এই তিনটা ধর্ম মিলে একটা, সোজা কথা, হিন্দু ধর্মের সংস্কার করে একটা ইয়ে নেওয়া হয়েছে ব্রাহ্ম ধর্মে। ওকে, তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু ছিলেন না, তিনি ছিলেন এই ব্রাহ্ম ধর্মের অনুসারী। তো রাজা রামমোহন রায় হিন্দু ধর্ম সংস্কার করে নিজে এই ব্রাহ্ম ধর্ম ইয়ে করেছিলেন। তো হিন্দু ধর্ম মতে যেখানে বহু দেবতা বা বহু ইয়ে নিয়ে আলোচনা করা হয়, সেটা থেকে তিনি একজন সৃষ্টিকর্তার ইয়াতে গিয়ে, ফিলোসফিতে গিয়ে তিনি এই ব্রাহ্ম ধর্মটা প্রতিষ্ঠা করেন। তো যদিও তিনি নিজে পরবর্তীতে এটা ইয়ে করতে পারেনি, পরবর্তীতে তার রবীন্দ্রনাথের বাবা যে দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি এই জিনিসটা পরে একসেপ্ট করেন এবং তার পরিবার ইয়েতে রবীন্দ্রনাথের সময় আরো অনেকে এই ব্রাহ্ম ধর্ম আহ, গ্রহণ করেছিল। তো আহ আমাদের এই অনেকে কিন্তু দেখবেন যে হিন্দু হিন্দু রবীন্দ্রনাথের অনেকেই কথা বলে ফেলে যে হিন্দু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আমাদের মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে কেন লেখা হবে। তো এটা কোনো না, আসলে একজন কবি, কবি সে কোনো হিন্দু মুসলিম ইয়াতে নাই। রবীন্দ্রনাথ এমন একজন সাহিত্যিক যে পুরো তার সাহিত্যকর্মের যতগুলো সাহিত্যকর্ম আছে, কোথাও আপনি একটা অশ্লীল শব্দ খুঁজে পাবেন না, একটা না। তো একজন বড় মাপের কবির কত বড় মাপের কত আহ, মানে হলে সেটা এভাবে হয়। আমি রবীন্দ্রনাথকে নিয়ে যত বেশি স্টাডি করতেছি, যত বেশি তার সম্পর্কে জানতে পারতেছি, তত বেশি অবাক হচ্ছি। যেমন রবীন্দ্রনাথ, এই যে আজকে দেখেন যে গ্রামীণ ব্যাংকের যে ক্ষুদ্র ঋণের ইয়াটা ডক্টর ইউনূস করছে, সেই কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এটা তার সময় চালু করেছিল, ব্যাংকিং ব্যবস্থাটা তিনি কনসেপ্ট বাংলাদেশে এটা চালু করেছিলেন। এবং তিনি আজকে যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বটা বুঝতে পারতেছি, রবীন্দ্রনাথ এটা অনেক আগেই তিনি বুঝতে পেরেছিলেন। এই কারণে তিনি তার মেয়ের জামাইদেরকে কি করেছিল, ওই বিলেতে পাঠিয়েছিল শুধু কৃষি নিয়ে পড়াশোনা করার জন্য। আমাদের কৃষি যে একটা বড় শক্তি, সেটা তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন। আমাদের বাংলাদেশের অর্থনীতি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে
কনভার্ট হতে চাচ্ছে, কিন্তু এটা আসলে তো উচিত হচ্ছে না। আমরা কৃষিতে যদি ইনভেস্ট করতাম, এডুকেশনে যদি ইনভেস্ট করতাম, শিক্ষাতে যদি ইনভেস্ট করতাম, আমরা ডেফিনেটলি অনেক ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। কারণ আমার এখানে যখন অনেক ইন্ডাস্ট্রি হবে, আমার মাঠ ঘাট করে ইন্ডাস্ট্রি হবে, এখানে প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু আমার খাওয়ার জন্য তো থাকবে না। আমার তো টাকা আমি খাইতে পারবো না, আমাকে খাবার কিনে খাইতে হবে। এই যে জন্য আমরা কৃষিকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। আমাদের সবচেয়ে বড় হচ্ছে কি দেখেন, যে আমাদের দেশে একটা পাখিতে যদি পায়খানা করে এখান থেকে গাছ উঠে যায়, কিন্তু আমেরিকার মরুভূমি বলেন বা কানাডার ঠান্ডার ভিতরে বলেন, এসব জায়গায় কিন্তু এরকম হয় না। ইউরোপিয়ান কান্ট্রি গুলিতে এগুলো হয় না। ওখানে একটা ফসল ফলাতে অনেক কষ্ট করতে হয়। তো সেই জন্য ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গড়ে উঠছে বেশি। রবীন্দ্রনাথ কিন্তু এই জন্যই তার রক্তকরবী নাটকটাতে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি সভ্যতার সংকট নামে যে একটা ছিল, তার যে প্রবন্ধ, সেই প্রবন্ধে তিনি আহ ইউরোপিয়ানদের কে তাদের যে একটা কপটতা নিয়ে তিনি কথা বলেছেন। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইউরোপিয়ানদের খুব ভক্ত ছিল। কেমন ভক্ত ছিল দেখেন, রবীন্দ্রনাথকে তার বাবা কিন্তু বিলেতে পাঠিয়েছিল পড়ালেখা করার জন্য। তো তিনি যখন বিলাতে যান, ওখানে একটা ফ্যামিলির সাথে তিনি থাকেন। ওখানে গিয়ে তিনি ওই বিলেতের সভ্য মানুষদের সাথে মিশেন, এবং ওখানে গিয়ে তিনি ওখানে সাংসদের বক্তব্য দেখেন। এইগুলো দেখে তার খুব চমক হয়েছিল। স্বাভাবিকভাবেই সে শুধু এই ইংল্যান্ডের মানুষের সভ্য রূপটাকে দেখেছে, অসভ্য রূপটাকে কিন্তু তখনই তিনি দেখেনি। এবং এই জন্য তিনি এখানে চিঠিতে তার বাবাকে এগুলোর ভূয়সী প্রশংসা করে চিঠি যখন লিখলেন, তখন বাবা বুঝতে পারলো যে এই ছেলেরা যদি এখনই আমি দেশে নিয়ে না আসি, এই ছেলে আর কখনো দেশে আসবে না। ওকে, তো এই জন্য তিনি সাথে সাথে ওই চিঠি পাওয়ার পরেই ছেলেকে বিলাত থেকে দেশে ফেরত নিয়ে আসেন। তো যাই হোক, এটা যদি না আনতেন তাহলে হয়তো আমরা এরকম একজন সাহিত্যিককে হারাতাম। তো যা বলছিলাম, যে রবীন্দ্রনাথ প্রথম প্রথম এই ইউরোপিয়ান সাহিত্য, ইউরোপিয়ান কালচার এসব দেখে যেমন খুব বিমোহিত হয়েছিলেন, পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এগুলো দেখে তিনি ততটাই বেশি আশাহত হয়েছিলেন যে এই সভ্য মানুষরা যখন অসভ্য হয়ে যায় তখন কত কি হয়। আজকে আমরা সভ্য বলতে কাদেরকে চিনতেছি? আমেরিকাকে যাওয়ার জন্য যে কেউ খাড়া। হ্যাঁ, আমার যদি আজকে ভিসা চাই আমি কালকে চলে যাব। ওকে, তো এই আমেরিকার মূল ব্যবসা কি? আমেরিকার মূল ব্যবসা হচ্ছে অস্ত্র বিক্রি করা। সে বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধাবে কেন? সে ওখানে এই যে ইউক্রেনকে সে সাহায্য করতেছে। হ্যাঁ, কেন সাহায্য করতেছে? ইউক্রেনের ওখানে সে বিভিন্ন অস্ত্র ইউজ করাচ্ছে, ওগুলোর ডেমো নিয়ে সে আবার তার যে কাস্টমার যারা আছে সৌদি আরব, ভারত, পাকিস্তান, হ্যাঁ, এইসব জায়গাতে তারা বলে দেখো এই বোমাটার এর কার্যকারিতা এরকম, এই অস্ত্রটার কার্যকারিতা এরকম। দেখবেন নিউজে আসবে যে আমেরিকা ইউক্রেনকে এই অস্ত্র দিচ্ছে, এই যে মার্কেটিং করতেছে কিন্তু এগুলা। তো এদেরই অসভ্য রূপটা তিনি যখন দেখলেন খুব আশাহত হয়েছিলেন। তো একইভাবে দেখেন যে তিনি আবার বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তিনি ছোট গল্পকে এমন, শুধু যে তিনি ছোট গল্পের প্রচলন করেই কিন্তু ক্ষান্ত হননি, তিনি ছোট গল্পকে একটা এমন স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গিয়েছিলেন যে সেটা আর তুলনায় চলে না। রবীন্দ্রনাথের মতো ছোট গল্প আর কেউ বাংলা সাহিত্যে এখনো লিখতে পারেনি, ভবিষ্যতেও লিখতে পারবে কিনা সন্দেহ আছে। আমার মতে আমি গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ আছে যেখানে রবীন্দ্রনাথ নিজে তার ছোট গল্পগুলোকে সংকলন করে গেছে, এই রবীন্দ্রনাথের এই ছোট গল্পের সংকলনকে বলা হয় গল্পগুচ্ছ। সেই গল্পগুচ্ছের প্রত্যেকটা গল্প আপনি পড়বেন, আমি একদম লিখে দিব যে আপনি সমাজের সব লেভেলের মানুষ সম্পর্কে আপনার একটা আইডিয়া তৈরি হবে। কে কপট, কে টাউট, কে ভালো, কে সহজ সরল, কেউ হাস্যরসিক, হ্যাঁ, কেউ দুঃখী, এরকম অনেক কিছু আপনি এখানে চিনতে পারবেন। রবীন্দ্রনাথ এমনই একজন ভার্সেটাইল কবি ছিলেন। তো ব্যক্তিগতভাবে তিনি জমিদারি বংশের ছিলেন, জমিদার ছিলেন, এবং এই জমিদারি করার কারণে তার বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়েছে, এবং এই ভ্রমণগুলোতে তার কিন্তু কি হয়েছে, চিন্তা ভাবনার ব্যাপক পরিবর্তন হয়েছে।
আপনারা প্রচুর ভ্রমণ করবেন। আপনি যত বেশি ভ্রমণ করবেন, ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় যাবেন, এই বছর টার্গেট করেন যে আমি এই বছর 5টা নতুন জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, দেখবেন যে আপনার চিন্তা ভাবনার বিশাল পরিবর্তন চলে আসছে। ওকে, আমি একসময়, বিলিভ মি অর নট, যে আমি একসময় নিজেকে খুব বড় মনে করতাম। হ্যাঁ, কিন্তু যখন আহ, আমি যখন বিভিন্ন ইয়াতে গিয়ে আমার ট্রেনিং এর ইয়েতে যাইতে লাগলাম, যে তখন দেখলাম যে আমার চাইতে আরো অনেক বড় বড় কাবিল আছে। তাদের কাছে গিয়ে আমি আসলে অবাক হয়ে গেলাম যে না, আমাকে আরো অনেক বেশি ডেভেলপ হইতে হবে, আমাকে আরো অনেক বেশি জানার আছে। তো এই যে জিনিসটা, আপনাকে মিশতে হবে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন এলাকায় গিয়ে জানতে হবে, কালচারটাকে বুঝতে হবে। তাহলে আপনি কি একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন, আপনার জ্ঞানের ক্ষুধাটা বাড়বে, আপনার কেরিয়ারকে আরো বেশি শাইন করার ক্ষুধাটা আপনার বাড়বে। এই যে আমি এখন আসতেছিলাম, একজনের সাথে কথা বললাম, ওই ছেলে সে ফার্স্ট ক্যাডার ইয়েতে, এখন সে পোস্টিং পাইছে কোথায়, সরি পোস্টিং না, সে একটা স্কলারশিপ পাইছে, স্কলারশিপ সে থাইল্যান্ডে আছে 4 বছর ধরে। সে থাকবে। আমার আরেক ইয়া আছে, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ পেয়েছে। এই সরকারি কর্মকর্তাদের এরকম অহরহ সুযোগ আছে ভাই। আপনারা যদি একবার সরকারি চাকরি পেয়ে যান, তাহলে কিন্তু দেখবেন যে এগুলো আহ আহ অনেক অনেক কি সুযোগ আপনার জন্য বসে আছে। হ্যাঁ সাগর, রুট হারিয়ে ফেলছি। রুট হারাবেন কেন? রুট রুট কেউ হারায় না, আমরা রুটকে ভুলে যাই। রুটটাকে আপনার মনে রাখতে হবে, মনে রাখতে পারলেই আপনি হারাবেন না। তো যাই বলছিলাম, আমাদের এই রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার শেষ নাই। তো আমরা এখানে, তিনি একই সাথে কবি ছিলেন, তিনি একই সাথে ঔপন্যাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, নাটক তৈরি করেছেন, শিক্ষাবিদ ছিলেন, তিনি গীতিকার ছিলেন, তিনি একই অভিনেতা ছিলেন, চিত্রশিল্পী ছিলেন, সুরকার ছিলেন, দার্শনিক ছিলেন, গল্পকার ছিলেন। এই যে যে রবীন্দ্রসঙ্গীত আমরা শুনি, রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটা গানের সুর রবীন্দ্রনাথ নিজে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের গানে কিন্তু এই জন্য কেউ হাত দিতে সাহস পায় না, একমাত্র এ আর রহমান সাহস করছিল। তো সেটা নিয়ে অনেক সমালোচনা কিন্তু হয়েছে। তো এই রবীন্দ্রনাথ নিজে নাটকও করতেন, নাটকও লিখতেন। তার যে একটা বিসর্জন নাটক ছিল, হ্যাঁ, সেই বিসর্জন নাটকে তিনি কিন্তু একটা ভিলেনের চরিত্রে নিজে অভিনয় করেছিলেন। ওকে, তো এই যে যে বিষয়গুলো দেখেন, যে শুধু একটা জিনিস তিনি লেখেন নাই রবীন্দ্রনাথ, দেখি বলেন তো কোন জিনিসটা তিনি লিখেন নাই, কে বলতে পারবে? মহাকাব্য। ভেরি গুড, মহাকাব্য, ভেরি গুড, ভেরি গুড। মহাকাব্যটাই তিনি লেখেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কেন লিখেন নাই? লিখেন নাই কারণ তিনি যখন বাংলা সাহিত্যে পদার্পণ করলেন, তখন কিন্তু মহাকাব্যের যুগ শেষ হয়ে গেছে। মহাকাব্যের জায়গা দখল করে নিয়েছে তখন উপন্যাস। ওকে, সেই উপন্যাস, যেমন আমরা কিন্তু এখন 3 ঘন্টার একটা মুভি অনেকেই দেখতে ইয়ে হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, এতক্ষণ ধরে একটা কি মুভি। কিন্তু আবার বিভিন্ন সিজন দেখতেছি, বিভিন্ন সিরিজের সিজন দেখতেছি, সিজন 1, সিজন 2, এপিসোড এপিসোড আকারে আকারে দেখতেছি আমরা, তাই না? এই যে যে কেন এগুলো আসতেছে, কারণ মানুষের যে সময় স্বল্পতা তৈরি হচ্ছে, সময়ের সাথে দৌড়ে পারা যায় না। আপনি সকালবেলা অ্যালার্ম বন্ধ করতে করতে আপনি 24 ঘন্টার সময় কোনোদিন পাবেন না। সকালবেলা অ্যালার্ম বন্ধ করতে গিয়ে দেখবেন যে কয়েক মিনিট চলে গেছে। ওকে, তো 24 ঘন্টা সময় আপনি পাচ্ছেন না। তো এই যে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে রবীন্দ্রনাথ আহ, উম, আহ, তার যে আহ, যুগে এসেছিলেন, যে যুগে সাহিত্য রচনা করেছিলেন, তখন মহাকাব্যের আগ্রহ বা মহাকাব্যের আবেদন শেষ হয়ে গেছে। তো তখন এই কারণে তিনি মহাকাব্য না লিখে কিন্তু তিনি কি লিখলেন? উপন্যাস লিখলেন। এবং তিনি একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। তার চিত্রশিল্পীর যে বিষয়টা সামনে আসে, তিনি যে কবিতা লিখতেন, সে কবিতাতে কাটাছিড়া করতেন, সে কাটাছিড়া করতে করতে ওখানে নানা ধরনের আহ চলে আসে। তো যাই হোক, তো রবীন্দ্রনাথের আহ, প্রাথমিকভাবে তারা কিন্তু ছিলেন পিরালি ব্রাহ্মণ গোত্রের ছিলেন। পরবর্তীতে ধর্মীয় কনভার্ট করে ব্রাহ্ম ধর্ম তারা পালন করে। এই ঠাকুর পরিবারের আসল যে একটা পদবি ছিল সেটা ছিল কুশারি। ওকে, পরবর্তীতে তারা ঠাকুর ইয়াটা ধারণ করে।
তো আমাদের এই যে তার আরেকটা উপাধি হচ্ছে যে বিশ্বকবি। এই বিশ্বকবি কেন নাম দেওয়া হয়েছিল? ওই যে তিনি যে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি যখন ইয়া পাইলেন, নোবেল পাইলেন 1913 সালে। হ্যাঁ, নোবেল পেলেন 1913 সালে। সেই নোবেল পাওয়ার পরে তখন ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। এছাড়াও তিনি স্যার বা নাইট উপাধি পেয়েছিলেন। ওকে, এই নাইট উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকার কর্তৃক, কিন্তু 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই নাইট উপাধি তিনি পরিত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ব্রিটিশ বিরোধী একটা সমাবেশ হয়েছিল এক জায়গায়। তো সেখানে চারদিক থেকে আটকে এদেরকে গুলি করে ওখানে সবাইকে হত্যা করা হয়। এরকম নৃশংসভাবে একটা ফ্যাসিবাদী আচরণের ইয়াতে রবীন্দ্রনাথ খুব বিচলিত বোধ করেন, এবং তখন তিনি গান্ধীজির কাছে যান দেখা করতে, যে আমাকে এই এই যে ইয়াটা হয়েছে এটার বিরুদ্ধে আমি এই কি করতে পারি। তখন গান্ধীজি বলে যে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তো গান্ধীজি এই কথার পরে তিনি তখন তার নাইট উপাধি কি করেন, ত্যাগ করেন। আর আমরা আরেকটা বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথের জীবনের সাহিত্য জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটছে কিন্তু আমাদের বাংলাদেশে। আমরা জানি যে তিনি ওই কি ছিলেন, বা ছোট গল্পের জনক ছিলেন, তাই না? এবং এই গীতাঞ্জলি কাব্যটা তিনি বাংলাদেশে বসেই কিন্তু লিখেছিলেন। এই বাংলাদেশের রূপ, বাংলাদেশের পদ্মার বর্ণনা, হ্যাঁ, তার সোনাতরী কাব্যটা, এই সব কিছু আমরা যে দেখতে পাই যে তার বিখ্যাত ছোট ছোট গল্পগুলো, এই সব কিছুর পিছনে কিন্তু আমাদের বাংলাদেশের একটা বিশাল অবদান আছে। এবং রবীন্দ্রনাথ মৃত্যুর আগ পর্যন্ত তার যে কুষ্টিয়া শিলাইদহে তার যে বাংলার সাথে, বাংলার পানি জলের সাথে, মাটির সাথে, প্রকৃতির সাথে তার যে একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছিল, সেটা তিনি কখনো ভুলতে পারেননি। তাই রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছিল বাংলার শিলাইদহে। অনেকে বলে থাকে যে রবীন্দ্রনাথ একজন সাম্প্রদায়িক ছিলেন। আমাদের কিন্তু অনেকে এরকম বলে যে কি রবীন্দ্রনাথ কি অনেক ভালো ইয়ে ছিল, না, কাজী নজরুল ইসলাম অনেক বড় কবি ছিল। তো কিন্তু কাজী নজরুল ইসলাম কে রবীন্দ্রনাথ কি করছে, ট্যাবলেট খাওয়াইয়া পাগল বানাই দিছে। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ কি নোবেল পুরস্কার পেয়ে গেছে। কিন্তু এখানে আমরা যদি আসলে এটা জানি যে কাজী নজরুল ইসলাম উনি নোবেল পুরস্কার পাইছে 1913 সালে, আর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে 1899 সালে। ওকে, তাহলে যখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছে তখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল 13 বা 14 বছর। তা তখনও তো কাজী নজরুল ইসলামের সাহিত্য প্রতিভা বেরই হয় নাই। ওকে, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই রবীন্দ্রনাথকে কিন্তু কাজী নজরুল ইসলাম খুবই ভক্তি করতেন, তাকে এত বেশি সম্মান করতেন, এত বেশি ইয়ে করতেন যে তিনি একবার, কাজী নজরুল ইসলাম একবার জেলখানায় আটক অবস্থায় হাঙ্গার স্ট্রাইক করে, আমরণ অনশন করে। কারো কথায় তিনি শুনতেছিলেন না। তখন রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম করে। তখন দ্রুত ইয়া করার জন্য একটা মাধ্যমে ছিল টেলিগ্রাম। টেলিগ্রামে তিনি লেখা ছিল যে এরকম যে স্টপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, আমাদের সাহিত্য তোমাকে দাবি রাখে, আমাদের সাহিত্য তোমার প্রতি কি রাখে, দাবি রাখে। কাজী নজরুল ইসলাম তার কবিতাতে খুনের হোলি খেলা, রক্ত ভাঙচুর, এইসব তিনি যে কথাগুলো বলেছিলেন, তো অনেক সময় অনেকেই ওই কাজী নজরুল ইসলামের লেখাগুলো পছন্দ, তার মতো লিখতে পারে না দেখে কি করলো, রবীন্দ্রনাথের কান ভারী করলো, বললো যে হ্যাঁ, একজন কবি কেমনে এরকম খুনাখুনির কথা বলে, হ্যাঁ, লুতুপুতু কথা কেন বলে না। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ তখন একটা কিভাবে ভাঙচুরের কথা বলে, ধ্বংস করে ফেলার কথা বলে। যেমন বিদ্রোহী কবিতায় তিনি বলছে যে কি কি ওই যে এই কি আমরা যে এই যে 24শে গণ আন্দোলনে আমরা এরকম পড়লাম না যে কি কারার ওই লৌহ কপাট ভেঙে ফের কলরের পাট, বা আমরা বিদ্রোহী কবিতাতে দেখেছি আমি লোকালয়, আমি মহাশ্মশান, আমি আমি ভরা তৈরি করি ভরা ডুবি। হ্যাঁ, তো এই যে কথাগুলো তিনি যখন বলছিল, আসলে
কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে অত্যন্ত শ্রদ্ধা করতেন বলে এই করতেন। রবীন্দ্রনাথ একটা কথা বললো যে কি, যে ধ্বংস যদি না হয় নতুন কিছু উঠবে কিভাবে। এভাবে রবীন্দ্রনাথও কিন্তু কাজী নজরুল ইসলামকে অত্যন্ত স্নেহ করতেন। তো রবীন্দ্রনাথের একটা ক্লেম আছে রবীন্দ্রনাথের বিরুদ্ধে, যে তার লেখনীতে মুসলমানদের কথা বেশি উঠে আসে নাই। এই বিষয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানুষ তার প্রকৃতি, পরিবেশ ইত্যাদির আহ বাইরে যেতে পারে না, কেউ যেতে পারে না, তাই না? আর এটা একটা সময়কে সে অতিক্রম করতে পারে না। কিছু বিষয়ে ইয়া তিনি কিন্তু তার লেখনীতে যথেষ্ট কি করে গেছেন, অসাম্প্রদায়িক ইয়ারটার কথা বলে গেছেন। আমরা হিন্দু মুসলিম যে রাখি উৎসবের কথাও তিনি করেছিলেন, যে হিন্দু মুসলিম মিলনের জন্য রাখি উৎসব তিনি করেছিলেন। তো এই ইনফরমেশন যারা জানে না, আসলে অনেকেই একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি কি এইসব কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা যত বেশি রবীন্দ্রনাথ সম্পর্কে জানবেন, আমি লিখে দিব রবীন্দ্রনাথ সম্পর্কে, আপনাদের তত বেশি কি হবে, শ্রদ্ধাবোধ বাড়বে। তো এই রবীন্দ্রনাথ তিনি যে গীতাঞ্জলি কাব্যটা লিখলেন, গীতাঞ্জলি কাব্যটা কিন্তু 1912 সালে প্রকাশিত হয়। এটার ইংরেজি অনুবাদ তিনি নোবেল কমিটির কাছে যখন জমা দিলেন 1913 সালে, তখন এখানে ইয়া এই টি.এস. এলিয়ট তিনি তৎকালীন তিনি কি করলেন, এখানে একটা ভূমিকা লিখেছিলেন। এবং ওখানে নোবেল কমিটিকে একটা কথা তিনি বলেছিলেন যে গ্যাটের লেখা দেখলে যেরকম বলা যায় যে এটা গ্যাটেরই লেখা, ঠিক তেমনি রবীন্দ্রনাথের লেখা দেখলে বলা যায় এটা রবীন্দ্রনাথেরই লেখা। দেখো কত বড় মাপের একটা ইয়ে, তার লেখা পড়লেই হবে, কে লিখছে দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা লেখা পড়লেই যে কেউ বলতে পারবে যে এটা রবীন্দ্রনাথ লিখেছে। তো এই রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদটা কিন্তু তিনি নিজেই করেছিলেন, তাকে কিন্তু কেউ এটা অনুবাদ করে দেয়নি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ নিজেই করেছিলেন, কিন্তু আনফরচুনেটলি সেই ইংরেজি ইয়াটার যখন একটা পাণ্ডুলিপি যেটা ছিল, হ্যাঁ, সেই পাণ্ডুলিপিটা তিনি ওই ইংল্যান্ডের ট্রামে এক জায়গায় ইয়ে করতে গিয়ে হারিয়ে ফেলেন। তো এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ একমাত্র কবি বাংলা সাহিত্যের না, শুধু পৃথিবীর সাহিত্যে যে তিনটা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বা তিনটা দেশের জাতীয় সঙ্গীত রচয়িতার খেতাব অর্জন করতে পেরেছেন। যদিও তিনি ইন্টেনশনালি জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যেই কিন্তু কি লিখেননি, একমাত্র ভারতের যে জাতীয় সঙ্গীতটা আছে জনগণ মন, সেটা তিনি কিন্তু জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যেই লিখেছিলেন। কিন্তু আমাদের দেশের যে জাতীয় সঙ্গীতটা আছে, আমার সোনার বাংলা এবং শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীতটা আছে, সেগুলো কিন্তু জাতীয় সঙ্গীত লেখার উদ্দেশ্যে লিখেনি। আমরা অনেক সময় যে জাতীয় সঙ্গীতের পরিবর্তনের কথা বলে বা বিভিন্ন ইয়েটা করে, হ্যাঁ, এখানে আমাদের এই প্রেক্ষাপটটা একটু বিবেচনা করতে হবে। এখানে যেমন জাতীয় সঙ্গীত আমাদের যে একটা কি করে, যখন জাতীয় সঙ্গীত গাইবে আমার মনের ভিতরে একটা জোশ আসতে হবে, আমার মনের ভিতরে একটা বীর রসের বীর ভাব তৈরি হবে, একটা মনের ভিতরে উচ্ছ্বাস আসবে। যেমন আপনি একটু খেয়াল করে দেখবেন যে ভারতের জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয়, যদিও ভারত আমার দেশ না, কিন্তু একটা জোশ কিন্তু মনের ভিতরে কাজ করে। অন্যান্য দেশের যে জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যে লেখা হয়েছে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত, সেটাও আপনি যখন শুনবেন আপনার ভিতরে একটা জোশ কাজ করবে। আমাদের জাতীয় সঙ্গীতটা কিন্তু ওই উদ্দেশ্যে লেখা হয় নাই, ওই জোশটা কেমন যেন আসে না। ওকে, তো যেহেতু এটা অনলাইন হচ্ছে আমি এর বেশি কিছু বলবো না। তা আমাদের এই জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল মূলত 1905 সালে, যখন কি করা হলো, বঙ্গভঙ্গ হইলো। সেই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তিনি এই জাতীয় সঙ্গীতটা, আমাদের যে বাংলা আমার সোনার বাংলাটা তিনি লিখেছিলেন। যদিও জাতীয় সঙ্গীতের উদ্দেশ্যে না, তিনি চেয়েছিলেন বাংলাটা না ভাঙুক, তিনি চেয়েছিলেন বাংলা এক থাকুক। ডিভাইড এন্ড রুল পলিসি, আমরা যে ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল পলিসিটা, সেটা কিন্তু রবীন্দ্রনাথ আগেই বুঝতে পেরেছিলেন। আমরা এখন জানি যে বঙ্গভঙ্গটা করাই হয়েছিল এখানে বাংলা কেন্দ্রিক যে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন গড়ে উঠতেছিল, সেটাকে দমিয়ে রাখার জন্য,
বঙ্গভঙ্গ করা হয়েছিল। এখন আমরা দেখেন যে আজকে আমরা যে অখণ্ড ভারতের কথা বলেন বা অখণ্ড বাংলার কথা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, যদি আমরা একসাথে থাকতে পারতাম তাহলে কিন্তু আমরা অন্যতম একটা শক্তি হতে পারতাম। তো সেই বিষয়ে না যাই আমি। তো রবীন্দ্রনাথ এই উদ্দেশ্যেই কিন্তু লিখেছিলেন। এবং অনেকে আবার একটা কথা বলে যে রবীন্দ্রনাথ একজন কোন এক রাজনৈতিক বক্তার মানে বক্তব্য দেখলাম, আমার দেখে আসলে দুঃখ লাগে। আমাদের রাজনীতিবিদদের পড়াশোনা করা উচিত। এই কিছু কথা তারা বলে যে এমন মূর্খের মতো, তারা কি জেনে শুনে বলে কিনা আমি জানি না, যে তারা বলতেছে এক গরিব আহ এই, বাউলের গান চুরি করে রবীন্দ্রনাথ এটা লিখছে। বা এটা রবীন্দ্রনাথ তো নিজেই উল্লেখ করে গেছে যে কি তিনি আমার সোনার বাংলা গানের সুরটা কার থেকে নিছেন, গগন হরকারা নামে একজন বাউলের আমার মনের মানুষ জেরে আমি খুঁজে ফিরি তারে, সেই বাউলের গান থেকে তিনি কি এটা সুরটা নিয়েছেন এবং সেটা তার গানে ইউজ করেছেন। এরকম আরো অনেকগুলা গান তিনি কিন্তু উল্লেখ করে গেছেন যে কোনটা কোন গান থেকে নেওয়া হয়েছে। ওকে, এরকম ইংরেজি গান থেকে তিনি নিয়েছেন, আরো বিভিন্ন ইয়া থেকে তিনি নিয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, এগুলো উল্লেখ করে গেছেন। তো এটা কিন্তু চুরি হয় না, যেহেতু তিনি নিজেই সেটার স্বীকার করে গেছেন। আমি যদি চুরি কখন হবে, যখন আহ, সে আসল তার তথ্যসূত্র গোপন করবে, প্লেজারিজম তখনই হবে। কিন্তু এটাতে তো তিনি ওটা করেন নাই, তিনি উল্লেখ করে গেছেন দেখে আমরা জানতে পারতেছি, উল্লেখ না করলে তো পারতামই না। এই যে আজকে যে বাউল, এদের লালন যাকে আমরা চিনি, এই লালনকে আবিষ্কার করছে কে? এই লালনকে আবিষ্কার করছে সবার আগে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যখন এই বাংলাতে ছিলেন, তিনি এই বাউলদের গান শুনে বুঝতে পারলেন যে এই গানের গভীরতা কত বেশি, এই গান কত বেশি সাহিত্য রস সমৃদ্ধ। এবং শিক্ষিত সমাজের কাছে সর্বপ্রথম এই বাউলদেরকে উপস্থাপন করলেন রবীন্দ্রনাথ নিজে। এছাড়াও আমাদের লোক সাহিত্য, আজকে যে আমরা লোক ছড়া বলি, লোক গান বলি, লোকগীতি বলি, এই যে লোক সাহিত্য নামে যে একটা জিনিস আছে, সেই লোক সাহিত্য সর্বপ্রথম রবীন্দ্রনাথের হাত দিয়ে কিন্তু আমাদের শিক্ষিত সমাজের সামনে উঠে আসছে। তো এভাবে আমরা যদি তাকে চিন্তা করি যে রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। যেমন এই যে শিক্ষাবিদ কেমন ছিলেন, তিনি যে তার শিক্ষার গুরুত্ব, মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসার যে গুরুত্বটা তিনি অনেক আগেই কিন্তু বলে গেছেন। এছাড়াও তিনি ভাষাবিদ ছিলেন, তিনি ভাষা নিয়ে অনেক গ্রন্থ রচনা করে গেছেন। তারপরে হচ্ছে যে তিনি যে দার্শনিক ছিলেন, তার প্রবন্ধগুলো পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন। তিনি যে একজন ভালো মানের যে বিজ্ঞানী মনোভাবের ছিলেন, সেটাও আমরা বুঝতে পারবো। বিজ্ঞানী মনোভাবের কেমন ছিল আমি একটা উদাহরণ দেই। যে 1960 সালে রবীন্দ্রনাথ জার্মানি সফরে যায় এবং সেই জার্মানি সফরে গিয়ে সেখানে আহ ইয়া আইনস্টাইনের সাথে তার, সরি 1960 না, 1960 না, 1900 কত সালে, 30 মনে হয়। হ্যাঁ সরি, 1930 সাল হয়। হ্যাঁ হ্যাঁ 1930 সালে, সরি, কারণ 60 সালে উনি তো 48 ইয়াতে মারা গেছে রবীন্দ্রনাথ, তার অনেক আগে মারা গেছে। তো যাই হোক, জার্মানিতে যায়, জার্মানিতে গিয়ে তিনি আইনস্টাইনের সাথে, আইনস্টাইন তাকে বলে যে রবীন্দ্রনাথকে আমার বাসায় নিয়ে আসো, রবীন্দ্রনাথকে আমার বাসায় নিয়ে আসো। রবীন্দ্রনাথ গেছে তার বাসায়, রবীন্দ্রনাথকে বলে যে না, তাকে ইয়েতে না, তাকে আমার একদম ইয়েতে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, সে আমার পাশে বসো। সে রবীন্দ্রনাথ গেছে, তার পাশে বসছে, অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। তো কথাবার্তা শেষ হওয়ার পরে তখন ইয়া করছে যে আইনস্টাইনকে জিজ্ঞাসা করছে যে সাংবাদিক, যে এতক্ষণ তো আপনি একজন কবির সাথে কথা বললেন, তাকে কেমন মনে হলো আপনার? তখন বললো যে আমার তো মনে হচ্ছে আমি একজন বিজ্ঞানীর সাথে কথা বলতেছি। ঠিক আছে। আবার এই রবীন্দ্রনাথকে যখন জিজ্ঞাসা করলো আপনি তো আইনস্টাইন নামে একজন বিজ্ঞানীর সাথে কথা বলছেন, আপনার কেমন মনে হলো? তিনি বলতে আমার তো মনে হচ্ছে আমি একজন বড় সাহিত্যিকের সাথে কথা বলছি। তাহলে আসলে দেখেন যে এই আমাদের আইনস্টাইন, আমরা ব্যক্তিগতভাবে জানি যে আইনস্টাইন কিন্তু সাহিত্যের প্রতি তার একটা ভালো টাচ ছিল। যে সাহিত্যের সাথে ভালো টাচ রাখছে, যে সাহিত্য নিয়ে সাহিত্য চর্চা করে নিয়মিত, সেই কিন্তু লাইফে একটা বিশাল কিছু হইতে পারে। আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনি সাহিত্যের সাথে আপনার যদি নিয়মিত টাচ থাকে, আপনি যত যত বড় সফল মানুষ দেখবেন, সবারকেই দেখবেন যে তারা পড়াশোনার সাথে তাদের একটা টাচ ছিল, তাদের লিটারেচারের সাথে তাদের একটা টাচ সবসময় ছিল। তো
তো যা বলছিলাম যে এই যে যে রবীন্দ্রনাথ এভাবেই একজন শুধু দার্শনিক নন, তিনি একজন রাজনীতিবিদ নন, তিনি একজন কি আহ, আহ, আমাদের কবি নন, তিনি একই সাথে অনেক কিছুর সমন্বয় তার ভিতরে ছিল। এইভাবে আমরা যদি, এই জন্যই হুমায়ুন আজাদ একটা কথা বলছে যে রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের সূর্যের মতো। আমাদের যেমন সূর্য না উঠলে আমাদের দিন শুরু হয় না, রবীন্দ্রনাথকে না থাকলে বাংলা সাহিত্যে কিছু থাকবে না। তো তার অনেক 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 কিছু লেখা আছে, এতগুলো লেখা আসলে সম্ভব না ইয়ে করা, কত কিছু লিখে গেছেন। তবে তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে, সেগুলো কোনটা কবে প্রকাশিত হয়েছে, কোনটা কি বিষয়ের উপরে লেখা, যেমন তার প্রথম লেখা কোনটা, তার শেষ লেখা যেটা, তিনি যেটা নামকরণ করে যেতে পারেন নাই, সেটা হচ্ছে তার শেষ লেখা। সেই শেষ লেখা বা এই তার যে কিছু উপন্যাস আছে, উপন্যাসগুলো ঘরে বাইরে তার রাজনৈতিক উপন্যাস, হ্যাঁ, আবার আছে আপনার ওটা কি বলে, আহ, তার যে চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস, হ্যাঁ, তারপর তার সোনার তরী, তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আহ, এছাড়া আছে তার যে আরো অন্যান্য এই ইয়া, নাটক, ছোট গল্প, এই সবগুলো আমাদের এক একটা অনন্য, এক একটা ইয়া করে রাখতেছে আমাদের। তার গীতি কবিতায় তার একটা বিশাল অবদান ছিল। তো গীতি কবিতাতেও তিনি কিন্তু কি, বাংলা সাহিত্যে যদিও বিহারী লালের হাত ধরে গীতি কবিতা আগমন ঘটেছিল, কিন্তু রবীন্দ্রনাথ সেটাকে একটা অনন্য উৎকর্ষতায় নিয়ে যান। তো এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। আসলে তাকে নিয়ে যদি আজকে সারা রাত আলোচনা করি শেষ হবে না, তার জানার শেষ নাই। তার কিছু ছদ্মনাম আছে, ভানুসিংহ ঠাকুর, নবীন কিশোর, তারপরে শ্রীমতী মধ্যমা, ভূতনাথ বাবু, এরকম করে আরো কিছু আছে, এগুলো আপনারা সব গাইড বইতে পাবেন, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো আমরা এখন যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন বেগম রোকেয়া। আমাদের যে বেগম রোকেয়া, আমরা যাকে চিনি কি আমাদের বাংলা সাহিত্যের, না শুধু, আহ, বেগম রোকেয়া মূলত ছিলেন একজন সমাজ সংস্কারক। আচ্ছা, সং অফারিংস বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়, এ ব্যাপারে ভালো জানি না। গগন হরকরা স্যার, উনি নাকি বলেছিলেন মূর্খদের জন্য আবার কিসের বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মূর্খদের জন্য আবার কিসের বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ এটা কখনোই বলেন নাই। এগুলো যা বলা হয় এগুলো সবগুলো আসলে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। তবে রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় না করে আগে আমার স্কুল করা দরকার, আমার এখানে স্কুল নাই, এখানে বিশ্ববিদ্যালয় করে লাভ কি, এই কথাটা তিনি বলেছিলেন। আমার এখানে আমার মানুষটা এক ফাল দিয়েই এবিসিডি শিখেই তো ভার্সিটিতে পড়তে যেতে পারবে না, পারবে? তো তাকে আগে আমার স্কুল, আমার প্রাথমিক শিক্ষা, আমার মাধ্যমিক শিক্ষা, এইসব জিনিস আগে ক্লিয়ার করতে হবে, নাইলে আমি ওখানে যাব কেমনে? আমার স্কুলে আমার যদি প্রাথমিক ইয়েটাই না আসে, মাধ্যমিক ইয়েটাও যদি না আসে, তো যাই হোক, এগুলা বলে লাভ নাই। তৎকালীন সময়ে অনেক কিছু ইয়ে হয়েছে। তো আরেকটা জিনিস আপনি ইয়ে করেন যে রবীন্দ্রনাথকে ঢাকা ইউনিভার্সিটি 1936 সালে ডিলিট উপাধি দেয়। এখন আমি মনে করেন বললাম যে এর এই ভার্সিটি এটা করার কোনো দরকার নেই, এখন এই ভার্সিটি যদি আমাকে ডিলিট ইয়ে দেয়, প্রদান করে, আমি কি এই ভার্সিটিতে যাব? আমি আমি যদি রবীন্দ্রনাথের লেভেলের একজন মানুষ হয়ে থাকি, যাওয়া কি উচিত হবে কিনা বলেন? অবশ্যই উচিত হবে না। তো ঠিক তেমনি তিনি যেহেতু এই ইউনিভার্সিটিতে আসছেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে তৎকালীন সময়ে যারা ছিল তারা রবীন্দ্রনাথ সম্পর্কে ভালোই কি ধারণা রাখতেন, এবং রবীন্দ্রনাথও ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। তাদের ভিতরে কোনো মনোমালিন্য ছিল না বা কোনো ধরনের রেষারেষি ছিল না। এই কারণেই তিনি ডিলিট উপাধি কি করেছিলেন, গ্রহণ করেছিলেন, আর ঢাকা ইউনিভার্সিটিও তাকে ডিলিট উপাধি দিছে। আমি যে ইউনিভার্সিটির বিপক্ষে কথা বলছি, সেই ইউনিভার্সিটি ডেফিনেটলি কখনোই আমাকে কি দিবে না, সম্মানজনক ডিলিট ইয়ে দিবে না। যদি এইগুলো যা হয় সব মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। আর সং অফারিংস সম্পর্কে আসলে কি স্পেসিফিক কি জানতে চান আপনি, এটা একটু বললে ভালো হয়।
আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক কিছু নতুন জানতে পারছি, থ্যাংক ইউ। মামুন মিয়া একটা প্রশ্ন করছেন, উত্তর দিয়েছি। আরেকজন সাগর, সাগর যে বলছিলেন যে সেটা কি? তো সং অফারিংস, আসলে সং অফারিংস এর এই ব্যাপারটা আপনার বেশি কিছু জানার দরকার নেই। সং অফারিংস ইংলিশে ট্রান্সলেশন করছে রবীন্দ্রনাথ নিজেই, এটার ভূমিকা লিখছে টি.এস. এলিয়ট, এবং এটা কি বলে, এটার কারণেই তিনি, ইংরেজি অনুবাদের কারণেই তিনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আপনাকে মনে রাখতে হবে যে নোবেল পুরস্কার পাইতে গেলে আপনাকে ইংরেজিতে সাহিত্য রচনা করতে হবে অথবা ফ্রেঞ্চ ভাষায় সাহিত্য রচনা করতে হবে। এই দুইটা যদি না হয় তাহলে আপনি নোবেল পুরস্কার পাবেন না। কারণ এই পুরা পৃথিবীতে দুইটা ভাষা চলে, হয় ফ্রেঞ্চ আর নয়তো ইংলিশ। আর আমাদের দেশে, হ্যাঁ, সং অফারিংস এর জন্যই তো নোবেল পাইছে। গীতাঞ্জলির জন্য তো নোবেল পাই নাই। গীতাঞ্জলি তো বাংলায় লেখা, গীতাঞ্জলির ট্রান্সলেশন করে যেটা লিখছে সেটা হচ্ছে সং অফারিং, সংস অফ, হ্যাঁ, ওইটার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু অনেক প্রশ্ন যদি করে যে কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এখানে আপনাকে যদি অপশনে যদি বাংলাটা ছাড়া, গীতাঞ্জলি ছাড়া আর কোনো কিছু না থাকে, তাহলে আপনি গীতাঞ্জলি মার্ক করবেন। আর যদি এখানে গীতাঞ্জলি আর সং অফারিংস দুইটা দেয়া থাকে, তাহলে আপনি ডেফিনেটলি সং অফারিংস দিবেন। কারণ গীতাঞ্জলির জন্য তিনি, গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে 1912 সালে, এটার জন্য তিনি নোবেল পান নাই। এটার ইংরেজি ভার্সন, আর এখানে যে ইংরেজি ভার্সনটা তিনি যেটা লিখছেন সং অফারিংস, সেখানে কিন্তু গীতাঞ্জলি সব কবিতা যায় নাই, ওখানে কিছু কাটছাট কিন্তু করা হয়েছে, ওখানে কিছু জিনিস সংস্কার করা হয়েছে, ওখানে তিনি নিজে কিছু এডিটিং করেছেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন পরের স্লাইডে যাই। আমরা এখন আলোচনা করব বেগম রোকেয়া নিয়ে। আমরা নারীবাদী বললে কি বুঝি? আমাদের দেশে এখন নারীবাদী বললে যেটা সবার আগে চোখে ভেসে ওঠে মনে মনে, আচ্ছা দেখি আপনারা একটু মনে মনে নারীবাদী বললেই আমরা কি চিন্তা করি, একটু কেমন একজন মেয়ের কথা চিন্তা আসে মাথায়? স্বাধীন চেতা। স্বাধীন চেতা, স্বাধীন চেতা বললে কেমন বুঝায়? আমি যেটা, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যখন নারীবাদী কথাটা মনে আসে, তখনই আমার মাথায় যে চিন্তাটা মাথায় আসে, একটা বেড়া মার্কা একটা বিড়ি, ঠিক আছে, বেড়া মার্কা একটা বিড়ি। আমি একটু ফান করে বললাম আর কি, এরকমই একজন নারীবাদী বললে এরকম চিন্তা মাথায় চলে আসে। হ্যাঁ, আসলে নারীবাদী মানে এরকম না। আমরা নারীবাদী বলতে যেভাবে আমাদের দেশে জিনিসটাকে ইয়া করা হয়, কিছু মানুষ বা এমন ভাবে আহ নিজেকে প্রকাশ করে যে আসলে অশালীন ভাবে নিজেকে প্রকাশ করে, এটা আনএক্সপেক্টেড এবং অবশ্যই গ্রহণযোগ্য না। আমি মনে করি আমাকে আমাকে আমার দেশের কালচার, আমাকে আমার দেশের মানুষের অনুভূতি, আমার দেশের মানুষের যে সিম্পেথি, ঐতিহ্য, ইতিহাস, এই সব কিছুকে আমার অবশ্যই কি করতে হবে, আহ সম্মান করতে হবে। তবে আমি কয়েকদিন আগে এই যে যে জাস্ট 5ই আগস্টের পরপরই ঢাকা ইউনিভার্সিটিতে আশ্চর্য হয়েছে আসলে, ডিগ্রি থাকলে কিন্তু আপনি মানুষ হবেন না, ডিগ্রি থাকলে আপনি মানুষ হতে পারবেন না। মানুষ হতে গেলে আসলে মনুষ্যত্ববোধ থাকা লাগে। এই দেখলাম যে একটা মেয়ে বেগম রোকেয়ার যে গ্রাফিতি বা একটা ইয়ে ছিল, মুরালের মতো ছিল, সেখানে গিয়ে সে এটা কালি কালি দিয়ে লিখেছে। আমার কাছে, আমার যদি ক্ষমতা থাকতো, আমি মেয়েটাকে জুতা পেটা করতাম যে, বেডে তুই আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছিস যে মহিলার কারণে, সেই মহিলার তুই মুখে আজকে কালি দিচ্ছিস। ন্যূনতম যদি তার ভিতরে যদি একটা ইয়ে থাকতো, আমার মতে তাকে শাস্তির আওতায় আনা দরকার, যে বেগম রোকেয়াকে কেমনে সেভাবে একটা ইয়ে করলো। এই বেগম রোকেয়াকে নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশে প্রচন্ড প্রোপাগান্ডা হয়, এবং এই প্রোপাগান্ডা গুলা যারা চালায় তারা একটা নির্দিষ্ট
মতবাদের অনুসারী, তারা পড়ালেখা তো করেই না, তারা মনে করে যে দুনিয়াতে তাদেরকে সবাই সাপোর্ট করে, কিন্তু তাদেরকে আদতে তারা ছাড়া আর কেউ সাপোর্ট করে না। কে এটা জিজ্ঞাসা করে আমাকে এখানে ইয়ে করবে না, অনলাইন প্ল্যাটফর্মে আছি যেহেতু অনেক বিষয় চলে আসে। তো বেগম রোকেয়া মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। মুসলিম নারী মুক্তি, খেয়াল করেন, আমরা কিন্তু বেগম রোকেয়া, যদিও তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের ছিলেন, মুসলিম নারী জাগরণের বা বাঙালি নারী জাগরণের অগ্রদূত ছিলেন, এবং বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। তিনি কিন্তু সাহিত্য রচনার উদ্দেশ্যে সাহিত্য রচনা করেন নাই। তিনি সাহিত্যকে বেছে নিয়েছিলেন তার যে নারীবাদী চিন্তা চেতনাকে অনেক, আমাদের যে বুদ্ধিজীবী মহল আছে, আমাদের যে ডিসিশন মেকিং মহল আছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে কি করেছিলেন, এই সাহিত্যকে বেছে নিয়েছিলেন। তার লেখার মূল উদ্দেশ্য ছিল কুসংস্কার মুক্ত আমাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। আমাদের কিছু মানুষ অনেকে বলে, আমি যখন আশ্চর্য হই যে কি তারা বলে যে কি বউ শুধু বাজারের হিসাবটা করতে পারলে হবে, এর বেশি শিক্ষিত করার দরকার নেই, এই সেই ব্লা ব্লা ব্লা। আসলে এরা কি মানুষের মেয়েদেরকে কি মনে করে আমি এটা বুঝি না। এরা না জানে ইসলাম, না জানে অন্য কিছু। আমার মতে তারা নিজেরা ইসলামকে জানে না। আমরা যদি ইসলামী আদর্শ অনুযায়ী যদি দেখি যে একজন মেয়ের শিক্ষিত হওয়া কত গুরুত্বপূর্ণ, আমরা যে আজকে হাদিসের যে সংকলন পাচ্ছি এজ এ মুসলিম হিসেবে, এটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে আমরা পাই। কারণ তিনি সবচেয়ে বেশি হাদিসের কি ছিলেন, এটা কি বলে যে সংরক্ষক ছিলেন। এবং এই যে আল্লাহ, দেখেন যে আল্লাহর প্ল্যানিং কিরকম, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ওনার কেন বিয়ে হয়েছিল, তার কিন্তু কোনো সন্তানও ছিল না। এই একটা কারণ কিন্তু আমি যেটা মনে করি যে এই একটা কারণই ছিল মূল, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, এটা যে একটা আমাদের অথেন্টিক জায়গা থেকে আমার আশা লাগবে, হ্যাঁ, সেটা সংরক্ষণ থাকা লাগবে, কারণ মুখ থেকে সেটা সংগৃহীত হবে, এটার জন্য আল্লাহ কিন্তু প্ল্যান করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ ঘটিয়েছিলেন। তো যাই হোক, এইখান থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে মেয়েদের শিক্ষিত হওয়া কত গুরুত্বপূর্ণ। আমি ডেফিনেটলি মনে করি যে আমি আজকে বিসিএস ক্যাডার হয়েছি, আমি মেহেদী হাসান, আমি আজকে যে বিসিএস ক্যাডার হয়েছি, এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের। অবশ্যই আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা আজকে থেকে আমার মা এখন 70 আপ হয়েছে। আমার মা তার সময় মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়ালেখা করার সুযোগ পেয়েছিল, কিন্তু সামহাও সমাজের কারণে আমার নানা তাকে পরীক্ষা দিতে দেয় না, বলছে যে পড়ালেখা করছে ঠিক আছে, আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমার নানা অনেক লার্নেড মানুষ ছিলেন, কিন্তু তিনি সমাজের ইয়ার কারণে মেয়েকে পড়ালেখা করাতে পারেন নাই। তো যাই হোক, যা বলছিলাম যে আজকে আমার মা আমাকে সবসময় একটা কথা বলছে যে বাবা, পড়ালেখা কখনো ছাড়বি না, পড়ালেখাকে সবসময় আঁকড়ে ধরে রাখবি। এবং আমরা যদি দেখি যে কি, আমরা যদি একদম কোরআন শরীফের ইয়েতে দেখি যে প্রথম যে কথাটা আসে সেটা কি, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। এই যে পড়ার কথা প্রথমে বলা হয়েছে, আমরা আমাদের দেশের মুসলমানরা হইলে আমরা সবাই সোনা মুসলমান, হ্যাঁ, আমরা পড়ি না। কিন্তু দেখ, আমি ধর্মীয় দৃষ্টিকোণের ইয়েতে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের পড়াশোনা করতে হবে। বেগম রোকেয়াকে যেভাবে একটা ট্যাগ দেওয়া হয় যে মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, ভাই আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার বউ যদি, আপনি একজন অনার্স মাস্টার্স পাশ করা পাবলিক, আপনার বউ যদি অনার্স মাস্টার্স মিনিমাম না থাকে, আপনার বউ আপনারা কখনোই ট্র্যাক মিলাইতে পারবে না, অনেক ঝামেলা হবে। একটা উদাহরণ দিয়ে ঝামেলাটা একটা বুঝাই। এক বন্ধু বিয়ে করছে, হ্যাঁ, তো বিয়ে করছে, সে একজন অল্প পড়ালেখা করছে এরকম একটা মেয়েকে বিয়ে করছে। সে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পাশ করা একটা ছেলে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে। তো আমার মনে হয় বলা দরকার নাই যে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ কি জিনিস। তো সে ব্যবসা করে, তো ব্যবসা অনেক ভালো টাকা পয়সা কামাই করছে, যেহেতু মেধাবী, অনেক ভালো ব্যবসা করছে, অনেক ইয়ে করছে। এখন বউ তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো ব্যবসা করেন,
আপনার তো এই, অনেক তা আপনার ইনভেস্ট করে কারা, টাকা পয়সা দেয় কে আপনারা? হ্যাঁ, তখন তখন তার বউরে বলতেছে আমার কিছু স্লিপিং পার্টনার আছে, সেই স্লিপিং পার্টনাররা আমাকে টাকা দেয়, আমি সেটা দিয়ে ব্যবসা করি। আর তো বউ গেছে খেপা, হ্যাঁ স্লিপিং পার্টনার মানে, হারামজাদা তুই আমার লগে আবার শুইতে আসছস। বেচারার পরে ডিভোর্স হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন ওই মেয়ে জানে না স্লিপিং পার্টনার মানে কি। তো এই যে পড়ালেখা যদি না থাকে, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম। ওকে, আমরা যে মেয়েদেরকে দেখি আমাদের এখানে, যে অনেকে ইসলামের নামে মেয়েদেরকে নানাভাবে একদম করে রাখা যেটা হয়, সেটা বেগম রোকেয়া মেনে নেন নাই। আমরা ইসলামের আলোকে তিনি অনেক ব্যাখ্যা দিয়ে সুন্দর করে তিনি কিন্তু বলে গেছেন। তার লেখাগুলো আমরা অল্প পড়ি, বাকিটা পড়ি না, ওই একটা অংশ কোটেশন আকারে দেখানো হয়। ওকে, বাকি অংশটা দেখানো হয় না। তো এই যে বিষয়টা আমরা তাকে দেখি। তো যাই হোক, তিনি নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আঞ্জুমান খাওয়াতিন ইসলাম বা মুসলিম মহিলা সমিতি নামে একটা আহ প্রতিষ্ঠা করেন। তার প্রথম বিয়ে হয়েছিল তার খালাতো ভাইয়ের সাথে, পরবর্তীতে সে মারা যায়। মারা যাওয়ার পর সে আবার দ্বিতীয় বিয়ে করে। সেই তার দ্বিতীয় হাজবেন্ডের নাম ছিল আহ আহ জহিরুদ কি জানি, সৈয়দ সাখাওয়াত হোসেন। এবং সেই সাখাওয়াত হোসেন থেকে তার পুরো নামটা আসে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা শুধু তাকে বেগম রোকেয়া হিসেবেই চিনি। তো তিনি যেটা বললাম যে কেন সাহিত্যকে বেছে নিয়েছিলেন, সাহিত্যকে বেছে নেওয়ার অন্যতম মূল কারণ ছিল তিনি তার লেখাগুলো শিক্ষিত মানুষের কাছে একদম অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলেন। তার লেখাগুলো যখন আমরা পড়বো, এইগুলো একটা মহিলা 100 বছর আগে কিভাবে এরকম আপডেট চিন্তা করছে, এগুলো কল্পনা করতে গেলে চমকে যেতে হয় যে কিভাবে এরকম চিন্তা করতে পারে, কতটা আপগ্রেডেড তিনি ছিলেন। অথচ তিনি কিন্তু স্বশিক্ষিত ছিলেন, কোন স্কুল কলেজে তিনি যান নাই। ভাইদের কাছ থেকে তিনি ইংরেজি আর বাংলা পড়া শিখছেন, বোনের কাছ থেকে শিখছেন আরবি এবং পড়া। তো এই জিনিসগুলা থেকে তিনি একটা সময় কি হলেন, নিজে নিজে পড়ালেখা করে করে তিনি এইসব বিষয়গুলো আপডেট করলেন। এই যে স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, একটা কথা আছে না, বেগম রোকেয়া তার সবচেয়ে বড় উদাহরণ। আপনি এই আপনাকে কেউ কোনো জিনিস শিখাই দিবে না, আপনাকে নিজে নিজে অবজার্ভ করে শিখে নিতে হবে। আপনার আরেকজন সবকিছু আপনাকে ধরে ধরে কেউ করে দিবে না, আপনাকে নিজেই বুঝে নিতে হবে যে কি আমার কোনটা কি, কিভাবে কি করতে হবে। তো বেগম রোকেয়া এভাবেই আমরা তাকে পেয়েছি। তার যে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। কেন 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস? কারণ এই দিন তার কি হয়েছিল, মৃত্যু হয়েছিল। তো তার তার প্রথম যে পিপাসা নামে একটা গল্প লিখে তিনি মোটামুটি বাংলা সাহিত্যে প্রবেশ করেন। তো এখন তিনি কিছু জিনিস দেখিয়েছেন এমন ভাবে যে আমরা ইসলামের নামে বা নামে তাদেরকে অনেক বেশি অবহেলিত করে রাখি। বা এই যে আমাদের অনেক মুসলিম মেয়ে আছে যারা একটা সূর্যের আলোর স্পর্শ করে না, ঘর থেকে বের হয় না, এরকম দেখবেন যে তাদের নানা ধরনের অসুস্থ অবস্থায় থাকে। এই যে যে বিষয়টা, এবং আহ, আমরা যদি দেখি যে আমাদের এই যে অর্ধাঙ্গী একটা প্রবন্ধ আছে, সেই অর্ধাঙ্গী প্রবন্ধটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে মেয়েদেরকে কিভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে। আর দুঃখজনক ভাবে একটা কথা যেটা, যে এই মেয়েরা যে বঞ্চিত হচ্ছে, মেয়েরা যে নির্যাতিত হচ্ছে, এটা মেয়েরা নিজেরাই জানে না। মেয়েরা নিজেরাই জানে না যে তারা বঞ্চিত হচ্ছে, এই কথাও বেগম রোকেয়া বলে গেছে। কেন জানে না সে বঞ্চিত হচ্ছে বলেন তো? কারণ মেয়েরা পড়াশোনার কাছাকাছি নাই। তারা কিছু কিছু বিষয়, এই যে যেমন মনে করেন, আমি তো একসময় মনে করতাম যে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই যে একটা ভুয়া কথা দিয়ে কত মেয়ের জীবন দিয়ে করছে। আমরা যখন এখন যদি দেখি দেখি অনেক আমাদের সমাজে তো অনেক মেয়েকে কি, সে যদি আলাদা থাকে তাকে অনেক বেশি খারাপ চোখে দেখা হয়, শাশুড়ির সাথে থাকে না, শাশুড়ির সেবা করে না। শাশুড়ির সেবা কেন করবে? ইসলামে আছে যে সন্তান বাপ মায়ের সেবা করবে, বউ এসে সেবা করবে। বউ যদি সেবা করে থাকে সেটা বাড়তি পাওনা, এটা আমার কথা না, অনেক বড় বড় হুজুরের কথা, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখিয়েন। ওকে,
সেটা অনেক বড় পাওনা যে বউ যদি তার শাশুড়ি সেবা করে থাকে, কিন্তু আমরা বাধ্য করি তাকে ইয়ে করতে, আমরা তো ঘরের ওয়ার্কার নিয়ে আসি। তো এই যে যে বিষয়গুলা বেগম রোকেয়া তার কথাতে বলছেন, এবং যারা এই মেয়েদেরকে অনৈতিক ইয়েতে বা মেয়েদেরকে জাস্ট একটা বংশ আহ মানে সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে দেখে, তারা এই জন্য এই জিনিসগুলা মেয়েদেরকে জানতে দিতে চায় না। সেই জন্য বেগম রোকেয়াকে অনেকেই কি পছন্দ করে না। কিন্তু আমি মনে করি যে আজকে যদি বেগম রোকেয়া না থাকতো, আমাদের দেশে শুধু মুসলিম না, অমুসলিম মেয়েরাও পড়াশোনা করতে পারতো না। আমরা এখন এই যে যে মেয়েরা যে কাবিনের নামা বা ইয়ে ঠিয়া এগুলা, তার যে অধিকার, অনেকে এগুলা জানে না। এই যে জানে না কেন, তার পড়াশোনা নাই। তো যাই হোক, হ্যাঁ, মৃত্যু দিবস দেখে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়। তার এই তার দেখেন যে তার যে পত্রিকায় যে লেখাগুলো লিখতো, সওগাত, মোহাম্মদী, নবনূর, এসব ইয়াতে তার পত্রিকাতে প্রকাশিত হতো। এবং 2004 সালে যে সর্বশ্রেষ্ঠ বাঙালির ইয়া হয়েছিল, সেখানে কিন্তু বেগম রোকেয়া 6ষ্ঠ স্থান অধিকার করেছিল। তো তার যে প্রবন্ধ লিখেছেন যে মতিচুর, আবার তার অর্ধাঙ্গী যে একটা প্রবন্ধ আছে, সে প্রবন্ধটা আপনারা পড়বেন। এই একটা প্রবন্ধ পড়লে আপনি পুরো বেগম রোকেয়া সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। অবরোধবাসিনী, সেই অবরোধবাসিনী যে একটা তার বিশাল একটা সাহিত্য কীর্তি, যেটাকে আমরা বলতে পারি। তো এই যে যে ধারাবাহিক ভাবে উপন্যাসটা যখন হয়, তো সে এখানে গল্পের ছলে পর্দা প্রথার কারণে নারীদের যে দুর্ভোগ, সেই জিনিসটা তিনি এখানে তুলে ধরেছেন। আপনি দেখবেন মেয়েদের এখানে অনেকে করে যে মেয়েদের পর্দা, মেয়েদের করতে হবে এই সেই, কিন্তু বাংলাদেশের কোথাও কোনো মসজিদে মেয়েদের নামাজ পড়ার একটা স্পেশাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। মেয়েদের মেয়েরা যাতে ঘর থেকে বের হইতে না পারে, এরকম করে কিছু বিষয় করে রাখছে। তো এই বিষয়গুলো আমরা সে বলতে অবশ্যই এখন আমরা যে বেগম রোকেয়ার যে দেখি, এটা কি তার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে তাকে কি অশালীন কোনো হবে? এখন তো নারীবাদী বললে এই হাত কাটা, বুক খোলা, পিঠ খোলা, এরকম কতগুলো বেড়াদের মতো চুল কাটা রাখছে, দেখলে মনে হয় যে 1 মাস ধরে গোসল করে না, এরকম কিছু মহিলার কথা ভেসে ওঠে। কিন্তু বেগম রোকেয়াকে দেখলে কি এরকম মনে হয়? মনে হয় না তো। তিনি তো সবকিছু বজায় রেখেই তো নারী সংগ্রাম করে গেছেন। তুমি নারীবাদী হলে সেটা করে, আমাদের দেশে নারীবাদী মানে হলো পুরুষ খারাপ। এখানে বেগম রোকেয়া কিন্তু ওটা বলেন নাই। এখানে তিনি বলতে চাইছেন যে নারীবাদী মানেই হচ্ছে যে নারীর অধিকার সম্পর্কে নারীকে নিজেকে সচেতন হতে হবে। এখন একটা মেয়ে, তিনি এক জায়গায় বলে গেছেন, একটা মেয়ে যদি ঘরের ভিতরে দরজা আটকায় বলে যে আমি বন্দি, আমি বন্দি, তাহলে তারা কে উদ্ধার করতে পারবে? এই বিষয়গুলো তিনি বলে গেছেন। তো যাই হোক, তার যে আরেকটা আছে যে পদ্মরাখ উপন্যাস, এছাড়া তিনি ইংরেজিতে একটা লিখেছিলেন যে সুলতানাস ড্রিম। তিনি সেখানে দেখিয়েছেন যে মেয়েরা সবকিছু চাইলেই করতে পারে। তো এই যে যে বিষয়গুলো, তার একটা বিয়ে পাগলা বুড়ো বা এরকম আছে, তার পদ্মরাখ, মতিচুর, এইগুলো আমাদের কয়েকটা জিনিস ভালো করে জেনে নিতে হবে। তার জন্ম মৃত্যুর সালটা লিখে নিতে হবে, এবং তার যে অবদানগুলো আছে সেগুলো বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সুলতানাস ড্রিম। ওকে, আমাদের পরের যেটা, কটা বেজে গেছে? 12টা বেজে গেছে। কাজী নজরুল ইসলাম। ভাই, এখন কাজী নজরুল ইসলাম নিয়ে যদি শুরু করি তাহলে তো রাত শেষ হয়ে যাবে। পুরো রাত শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি বলেন দেখি, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয়? বলেন দেখি। অনেকে প্রশ্নের উত্তর দিয়েছেন, দেখি কে কি প্রশ্ন উত্তর দিয়েছেন। লেখনিক ঝংকার, বিদ্রোহী মনোভাব, পলিটিক্যাল সোশ্যালিস্ট। তিনি তার বেশিরভাগ রচনায় প্রতিবাদ কথা লিখেছেন। একটাও হয় নাই ভাই, একটাও হয় নাই। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় তার বিদ্রোহী কবিতার জন্য। বিদ্রোহী যে কবিতাটা লিখেছিলেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির, এই যে যে কবিতাটা তিনি শুরু করেছিলেন, বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের সবচেয়ে
আলোড়িত কবিতা, সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী কবিতা হচ্ছে এই বিদ্রোহী কবিতা। একমাত্র কবিতা যেটার কি করা হয়েছে, শতবর্ষ পালন করা হয়েছে। আর কোন কবিতার বাংলা সাহিত্যে এরকম পালন করা হয় নাই। এটা যখন 1921 সালে প্রকাশিত হয়, সেটা সাপ্তাহিক বিজলি পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। যখন এই কবিতাটা প্রকাশিত হওয়ার পরপরই ওই পত্রিকার সব কপি সেল হয়ে গেছে। এরপরে পরের দিন আবার বের হইছে, আবারও সেল হয়ে গেছে সব। এভাবে শুধু তারপরে আরো কয়েকটা পত্রিকা বের করা শুরু করলো, এবং তিনি প্রত্যেকবারই কি সব সেল হয়ে যাচ্ছে। কেন সেল হয়েছে? এই যে যে কবিতাটা যখন আপনি পড়বেন বা আপনি ইউটিউবে একটু শুনিয়েন, বলো বীর বল উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রি। তারপর এই যে যে কথাগুলো যখন বলবে, যে আপনার দেখবেন গায়ের রোম দাঁড়ায় যাচ্ছে। এই একটা কবিতা নিয়ে অনেকে রিসার্চ পর্যন্ত করছে। আমি এই একটা কবিতা আলোচনা করতে গেলে, আমি ইন্টারমিডিয়েটে পড়াই যখন, আমার এটা জাস্ট অংশবিশেষ আছে, তারপরও আমি 3-4টা ক্লাসের কমে শেষ করতে পারি না। অনেক বিষয় চলে আসে এখানে এই বিদ্রোহী কবিতাটা। কিন্তু দেখেন, কাজী নজরুল ইসলামের সবচেয়ে বড় স্পেশালিটি ছিল, তিনি বাইবর্ন প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। বাইবর্ন, তার এই এক বসাতে পুরো কবিতাটা তিনি লিখছে, এক বসাতে। এবং তৎকালীন সময়ে ওই ছিল যে, এখন ওই যে কালির কলম, আমরা ছোট থাকতে ইউজ করতাম কালির কলম, এভাবে দোয়াত দিয়ে এভাবে টিউব দিয়ে ধরে কালি ভরতে হইতো, তারপর কাপড় দিয়ে মুছে, তারপর আবার তারপর লিখতে হইতো। এরকম একটা জিনিস ছিল। এখন তো সব বল পেনের যুগ। তো ওইটা দিয়ে তিনি লিখেন নাই, তিনি লিখছেন পেন্সিল দিয়ে কবিতাটা, যাতে ওই কবিতার তার ছুটে না যায়। রাত্রেবেলা হঠাৎ করে তার ভিতরে যখন এই কবিতার আসলো, তিনি সাথে সাথে কাগজে পেন্সিল দিয়ে লেখা শুরু করলেন। এবং তিনি একটা ব্যক্তিগত বলছিলেন যে, এই কবিতাটা যখন তিনি লিখছিলেন, তখন মনে হচ্ছিল তার ভিতরে কোনো একটা কিছু কি ভর করেছিল। আমাদের যেমন ওই যে দিনের আসর করে বা এরকম এরকম আর কি ভর করেছিল, এরকম বলেছে। এই জন্য এই বিদ্রোহী কবিতাটা কারণেই তাকে বিদ্রোহী কবি বলে। জিনিসটা একটু ব্যাখ্যা করি। যেমন মনে করেন, কেউ একটা ব্যবসা করে, হ্যাঁ, মুরগি ব্যবসা করে, তো তার নাম দেয় বলছে কি মুরগি ফারুক। হ্যাঁ, আবার মনে করেন কেউ কি বলে, মনে করেন আপনারা দুবাই থেকে আমার 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 মোবাইলে কয়েকজনের নাম্বার সেভ করা আছে এরকম, যে একটার নাম আছে দুবাই শহীদ, একটার নাম হচ্ছে কলেজ শহীদ। হ্যাঁ, এরকম করে করা। তা আমার 3টা বন্ধু ছিল, একটার নাম ছিল আহ হুজুর শহীদ, একটার নাম ছিল কলেজ শহীদ, একটার নাম দুবাই শহীদ। তো এরকম। তো একদিন আমার এক বন্ধু আমার ফোন দিল, তো বন্ধু বলে যে, বন্ধু আমি শহীদ, কেমন আছো, এই সেই। আমি কি, ভাই কোন শহীদ? ভাই আমি হুজুর শহীদ, হুজুর শহীদ। আমি বলি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম করে কিন্তু আমরা নামকরণ করে থাকি, তাই না, অনেকেই? তো ঠিক তেমনি তার কোনো বিশেষ কাজের কারণে তাকে যখন এভাবে নামকরণ করা হয়, কাজী নজরুল ইসলামকেও এই বিদ্রোহী কবিতার কারণে বিদ্রোহী উপাধি দেয়া হয়েছিল। কিন্তু তিনি নিজে কখনো নিজেকে আহ বিদ্রোহী কবি বলেন নাই। তিনি সবসময় নিজেকে বলেছেন সাম্যবাদী কবি, সাম্যবাদী কবি। ওকে, এই সাম্যবাদী মানে কি? সাম্য কি আর সমতা কি, কেউ বলতে পারবেন? সাম্য, সমতা, এই দুইটার পার্থক্য কি? কেউ পারবেন না বলতে? আমি বলি, সমতা জিনিসটা আগে আমি মনে করি, বলেন, আমি মনে করেন আপনাকে সরকারিভাবে চাল দেওয়া হয়েছে, সবাই 10 কেজি করে চাল পাবে, তাই না? একটা প্রতি পরিবার 10 কেজি করে চাল পাবে, এইটা হচ্ছে আমার সমতা। কিন্তু একটু খেয়াল করেন, কারো কারো পরিবার আছে 3 জনে 4 জনে, তার জন্য 10 কেজি চাল আনাফ। কিন্তু কারো কারো পরিবার আছে 10-12 জনের, তার জন্য তো 10 কেজি চাল আনাফ না, এনাফ? তো এখন এই এক সপ্তাহের জন্য যদি 10 কেজি চালের কথা বলা হয়, তাহলে যার 10-12 জন সংখ্যা আছে এক পরিবারে,
তার জন্য 10 কেজি চাল কিন্তু কম হয়ে যাচ্ছে। আবার যার পরিবারে 3 জন 4 জন তার জন্য 10 কেজি চাল কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে যে যখন সমান সমান চিন্তা করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সমতা। কিন্তু যার যতটুকু প্রয়োজন তখন তাকে ততটুকু যখন দেয়া হবে তখন সেটা হচ্ছে আমার সাম্য। যেমন ধরেন এখন যদি যার 3 জনের পরিবার তাকে দিবে 3 কেজি, যার 10 জনের পরিবার তাকে দিবে 15 কেজি। যার যতটুকু বেশি প্রয়োজন, যার যতটুকু চাহিদা তাকে ততটুকু দেওয়া হবে, সেটাই হচ্ছে আমার সাম্য। ওকে। আর কাজী নজরুল ইসলাম নিজেকে এই সাম্যবাদী কবি হিসেবে সবসময় পরিচয় দিয়েছেন। তিনি সাম্যের কথা বলেছেন, মানে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে হবে। তিনি অহিংস তিনি অসাম্প্রদায়িকের কথা কথা বলেছেন এবং তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং এই কারণে তার রক্তাম্বর ধারিণী মা কবিতার কারণে তাকে কিন্তু কি করা হয়েছিল, আম, আহ, জেলে প্রবেশ করানো হয়েছিল। তো এই কাজী নজরুল ইসলামের সবচেয়ে বড় ক্রেডিট কি ছিল বলতে পারবেন কেউ? কাজী নজরুল ইসলামের সবচেয়ে বড় ক্রেডিট কি, বাংলা সাহিত্যে তার সবচেয়ে বড় অবদানটা কি, বা কেন তার একটা স্পেশালিটি তৈরি হয়েছিল? তার সবচেয়ে বড় অবদান হচ্ছে যে তিনি রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত কি করেছেন, রচনা তৈরি করতে, কাব্য রচনা করতে পেরেছিলেন। তখনকার সময়ে রবীন্দ্রনাথের সময় যেই কবিতা লিখতো তার কবিতাই রবীন্দ্রনাথের মতো হয়ে যেত, এত বেশি প্রভাব বিস্তার করেছিল রবীন্দ্রনাথ। কিন্তু তিনি রবীন্দ্রনাথের সময়ে রবীন্দ্রনাথের প্রভাবিত না হয়ে নিজের মতো করে সাহিত্য রচনা করেছিলেন। আমরা রবীন্দ্রনাথের কবিতাতে কি দেখবো, একটু কোমল রূপ দেখতে পাই, তাই না? কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতাতে আমরা একটা ভাঙচুর, ভেঙে ফেল, এই সেই এরকম করে আমরা কবিতার ইয়েটা দেখতে পাই। তো এটা হচ্ছে তার স্পেশালিটি। এবং আমরা কাজী নজরুল ইসলাম যদিও কবি হিসেবে আমরা পরিচিতি পাই সবচেয়ে বেশি, কিন্তু তিনি সবচেয়ে বেশি লিখেছেন যেটা, সেটা কি বলতে পারবেন কেউ? গজল বলি দেবো। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম শিশু সাহিত্য না। রবীন্দ্রনাথ, সরি, কাজী নজরুল ইসলাম দ্রোহ এবং প্রেমের কবি, ঠিক আছে, এটা আছে, আমরা সেটা মানি, কিন্তু কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি রচনা করছেন গান। তিনি সবচেয়ে বেশি গান লিখছেন। ওকে। বৈষ্ণব গান থেকে শুরু করে তার সব ধরনের গান লিখছে। এই যে যে আমাদের ঈদ আসে, ঈদ আসলে তার একটা বিখ্যাত গান, আমরা সব এই গানটা না শুনলে বাঙালির ঈদ হয় না, বলেন তো কোনটা? তার ওমর রমজানের ওই রোজা হ্যাঁ, ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এটা নিয়ে একটা কাহিনী আছে, কাহিনীটা বলি। তখন কাজী নজরুল ইসলামের সময়ে তখন ইয়া গান, মানে রাধাকৃষ্ণর ইয়ে নিয়ে গান লেখাটা খুব বেশি পপুলারিটি পেয়েছিল। প্রচুর গান লেখা হয়তো মার্কেটে, যেহেতু তিনি কাজী নজরুল ইসলাম রেডিওতে কাজ করতেন, তো কাজ করার কারণে তাকে প্রচুর গান লিখতে হতো। তো গান লিখতেন দেখে কিন্তু কেউ যে ওই ইয়েগুলো নিয়ে গানগুলো, বৈষ্ণবীয় গানগুলো লিখতেন, বেশি প্রচুর পপুলারিটি পেয়েছিল। কিন্তু একবার আব্বাস উদ্দিন তাকে বললো যে আমাদের মুসলমানদের ইয়ে নিয়ে তো কোনো গান লেখো নাই, তুমি একটা গান লিখো। তো তিনি বললেন যে এটা তো গান লিখবো, যে গানটা কি মার্কেটে চলবে? তো স্বাভাবিকভাবেই তাকে মার্কেটের কথা চিন্তা করতে হতো, যে তুই রেডিওতে ইয়ে করে। তারপর আব্বাস উদ্দিন বললো যে না, তুমি লেখো, সমস্যা নাই। তো তিনি লিখলেন, ঈদের গান নিয়ে লিখলেন এবং তিনি চলে গেলেন। এরপর আর তার কোনো, একটু বাউন্ডারি প্রকৃতি ছিল কাজী নজরুল ইসলাম, প্রচুর এই আজকে এখানে কালকে ওখানে এরকম। তো এই ইয়েতে আসতেছে, তো রেডিওতে তিনি শুনতে পাইলেন তার এই গান, দেখতে পেলেন যে কি এটা তখন ভাইরাল হয়ে গেছে, রেডিওতে সবাই এই গানটা কি শুনতেছে, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যে যে দেখেন যে একটা ইয়া, তার আরো অন্যান্য অনেক স্পেশালিটি ছিল। একদিন আব্বাস উদ্দিন তাকে যা বললো যে আমার গান লিখে দিতে হবে, তুমি আমাকে গান লিখে দাও, একটা গান লিখে দাও। অনেকদিন ধরে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, তো বললো যে তুমি ইয়া করো। তো নামাজের টাইম হয়েছে, আব্বাস উদ্দিনকে বললো তুমি নামাজ পড়ো, আমি তোমার গান লিখে দিচ্ছি। ওখানে একটা গান লেখার কথা, এখানে 2টা গান লিখে ফেলছে। আর কাজী নজরুল ইসলাম প্রচুর পান খাইতেন, প্রচুর পান খাইতেন এবং চা খাইতেন, চা প্রচুর খাইতেন। বলে যে তার কথা ছিল যে যে চা এবং ইয়ে না খাইলে সাহিত্যিক হইতে পারবে না, এরকম একটা কথা ছিল। তা একবার এক মহিলা বললো, তাকে জিজ্ঞাসা করলো আপনি কি
পানাসক্ত, মানে পান বেশি খায় দেখে বলতে হয় আপনি কি পানাসক্ত? বলে দেন না, আমি বেশ্যাসক্ত। বেশ্যা হ্যাঁ, বলে যে কি মানে এখন বেশ্যার কথা শুনছে আর তো মহিলা তো থতমত খেয়ে গেছে, বলছে যে বেশি আসক্ত থেকে বেশ্যাক্ত হয়ে গেছি। তো এরকম করে তিনি অনেক পান অনেক জায়গায় করতেন। তো যাই হোক, কাজী নজরুল ইসলাম এক উপন্যাসও লিখেছেন, কবি ছিলেন, গীতিকার ছিলেন, সম্পাদক ছিলেন, নাটক ছিলেন। তিনি তার গানের জগতে বা আধুনিক বাংলা গানের জগতে নজরুল পরিচিত ছিলেন বুলবুল হিসেবে। হ্যাঁ, তার এবং তার অনেকগুলো ছদ্মনাম আছে, ধূমকেতু, ডাকনাম আছে দুখু মিয়া, ব্যাঙাচি, এরকম আরো অনেক কিছু ছদ্মনাম আছে। এই যে যে কাজী নজরুল ইসলামের অনেক গান আহ আহ, অনেকে কি করছে, চুরি করে নিয়ে গিয়ে নিজের নামে চালাই দিছে, এরকমও অনেকেই আছে। তো এটা নিয়ে একবার কাজী নজরুল ইসলামকে একবার জিজ্ঞাসা করলে, আপনার গান এভাবে আপনি সংরক্ষণ করে রাখেন না কেন? এগুলো তো অনেকে নিয়ে এরকম নিজের নামে চালিয়ে দেয়। কথা যায়, সাগর থেকে কয়েক বালতি পানি নিলে কি আর সাগরের পানি কমে যায়? এরকম তার চিন্তা ভাবনা ছিল। কাজী নজরুল ইসলাম অনেক কিছু তিনি, তার একটা বড় সমস্যা ছিল যে তিনি কোনোদিনই গোছানো ছিলেন না, বাউন্ডুলে প্রকৃতির ছিলেন। হ্যাঁ, এবং কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আবার যা রচনা করছে সব কিছুর একটা কি, একটা ট্র্যাকিং তার কাছে ছিল, তার সবগুলো সংরক্ষণ তার কাছে তিনি করেছেন। কাজী নজরুল ইসলামের ওরকম ছিল না। ওই একজন এসে বলে যে, "এই দাদা, আমাকে একটা পত্রিকাতে এক কবিতা লিখে দিতে হবে।" আচ্ছা ঠিক আছে, দাও কাগজ কলম, আমার জন্য দুটো পান নিয়ে আসো তো। তো পান আনতে গেছে, আনতে আনতে লেখা শেষ। আরে ধরো তোমার ইয়ে, এরকম করে তিনি লিখছেন। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এরকম করেন নাই। যদি আজকে কাজী নজরুল ইসলাম মোবাইল যদি ট্র্যাকিং রাখতেন যে তার কোথায় কি লেখা ছাপা হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু আমরা আরো বিশাল একটা ভান্ডার আমরা পেতে পারতাম। তো যাই হোক, আমাদের এই কাজী নজরুল ইসলাম, জানি যে তাকে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল ভারতের কাছ থেকে। এখানে আনার পিছনে তাকে দুঃখজনক ভাবে নাগরিকত্ব দেওয়া হয়নি। এই নাগরিকত্ব পেতে পেতে আমাদের এই কয়েক কিছুদিন আগে তাকে নাগরিকত্বের ইয়াটা দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল ইসলামকে কেন বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল? তাকে নিয়ে আসার অন্যতম প্রধান কারণ ছিল যে আমাদের তো এই বুদ্ধিজীবী হত্যার কারণে এদেশে কোনো ইয়ে ছিল না। তাকে আনা হয়েছিল যে আমরা যাতে তাকে আমাদের জাতীয় কবি হিসেবে পরিচিতি দিতে পারি। একজন কবি কত গুরুত্বপূর্ণ, যে কোনো দেশের একটা জাতীয় কবি কিন্তু থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনার সব জাতির সব ইয়েতে জাতীয় কবি থাকে। ভারতের রবীন্দ্রনাথ ছিল, পাকিস্তানের ইকবাল ছিল, আমাদের তো কিছু ছিল না। আমাদের গুলারে তো সবগুলোর মাইরা সাফা কিরকিরা করে দিছে। তো এই জন্য তিনি, তাকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাকে যে উদ্দেশ্যে আনা হয়েছিল তাকে আহ সেটা পুরোপুরি ইয়ে করা হয় নাই নানা কারণে। তার এটা পেতে, তার নাগরিকত্বের ইয়েটা পেতে আজকে আমাদেরকে কি এই 40-50 বছর ওয়েট করতে হয়েছে। ওনার বুলবুলি গানটা নাকি ওনার সন্তানের ডক্টর দেখানোর জন্য, না সন্তানের ডক্টর দেখানোর জন্য না, তার সন্তান মারা গিয়েছিল। তার সন্তান মারা যাওয়ার পরে তার কবর দেওয়ার মতো তার টাকা ছিল না। তখন এক ইয়ার কাছে গিয়েছিলেন, প্রকাশকের কাছে, বললো যে আমার এরকম টাকা লাগবে। তখন তাকে বললো যে আমি দিব তোমাকে টাকা, তোমার আমাকে গান লিখে দিতে হবে। হ্যাঁ, আহ, তখন তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি ওই গানটা লিখেছিলেন যে ঘুমিয়ে আছে, আমার একবার এখন মনে পড়তেছে না, আমার গানের বুলবুলি, এই কথাটা তিনি এভাবে করে একটা গান লিখেছিলেন। তো যাই হোক, তার বিখ্যাত ইয়ে ছিল যে তিনি ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেছেন, লাঙ্গল পত্রিকা সম্পাদনা করেছেন। হ্যাঁ, তার তার ইয়ে ছিল যে তার কিছুদিন আপনার নিষিদ্ধ হয়েছিল। তিনি আর মারাত্মক আহ জনপ্রিয়তা ছিল, যেই দেখতো তার প্রেমে পড়ে যেত। হ্যাঁ, বিশেষ করে মেয়েরা তার প্রতি বেশি ক্রেজি ছিল। হ্যাঁ, তো মেয়েদের ইয়েতে আমরা জানি যে নার্গিস, প্রমীলা দেবী, এই দুজনকে তিনি বিয়ে করেছিলেন। তার দুই ছেলে ছিল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। হ্যাঁ, এখানে কিন্তু তিনি হিন্দু মুসলমান এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চেষ্টা করেছিলেন যে যাতে হিন্দু মুসলিমের একটা ইয়ে হয়। তিনি যে ভারতের যে ইন্ডিয়া, ব্রিটিশদের যে একটা ইয়ে ছিল যে পলিসি, যে ডিভাইড এন্ড রুল, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এই কারণে তিনি বারবার তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেছেন। তো এই হিন্দু মুসলিম ইয়ে হয়েও তাকে কিন্তু আবার মুসলমানদের রোষানলের শিকার হয়েছিল, মুসলমানদের রোষানলের শিকার হয়েছিল। তিনি একটা তার কবিতাতে এক জায়গায় মৌলবী না বলে এভাবে লিখছিলেন, মৌলবী। হ্যাঁ, মৌলবী তো এটাকে এভাবে না লিখে সেইভাবে লিখছিল,
লোভী। ওকে, আমরা যদি তার মানুষ কবিতাটা দেখি, ওকে, মানুষ কবিতাটাতে আমরা দেখতে পাই যে কিভাবে ধর্মের নামে এই বিভিন্ন আহ, ইয়ারা ধর্মীয় ব্যক্তিত্বরা মানুষকে শোষণ করে। আসলে তিনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই, ধর্মকে অপব্যবহার করে যারা নিজের ফায়দা হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তো কাজী নজরুল ইসলাম ব্যক্তি জীবনে অনেক ধরনের ইয়েতে ছিলেন। তিনি সৈনিক ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ, পরবর্তীতে কলকাতা কেন্দ্রিক ইয়াতে এসে তার সৈনিকের জীবনেই তার সাহিত্যের প্রতিভা ফুটে ওঠে। এবং আহ, আহ, উম, আহ, প্রথম জীবনে তিনি একজন মৌলবী ছিলেন বা মাদ্রাসার ইয়েতে ছিলেন, পরে লেটো গানের দলে যোগ দেন, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমরা একটা জিনিস জানি না, যেটা সে যে তিনি মধ্যে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ওকে, সে সন্ন্যাসী হয়ে সে ইয়ে করেছিলেন যে তার ভিতরে আসলে অনেক বেশি প্রতিভাবান যারা ট্যালেন্টেড মানুষগুলোর ভিতরে একটা ইয়ে থাকে যে তারা শান্তি পায় না কোনো জায়গায়। হ্যাঁ, কোথাও শান্তি পায় না, তো শান্তি পায় না যখন তারা অনেক কিছু ট্রাই করে তখন। তো সে মনে করছিল যে এই সন্ন্যাস গ্রহণে বা ইয়াতে বুঝি করলে সেটা তার ভিতরে একটা ইয়ে আসবে, কিন্তু সেখান থেকে তিনি পরে ফিরে আসেন এবং শেষ জীবনে আমরা দেখতে পাই যে তিনি শেষ পর্যন্ত ইসলামের কাছেই নিজেকে সমর্পণ করেছিলেন। তার শেষ দিকের কবিতাগুলোতে আমরা আল্লাহ, মোহাম্মদ এরকম কথা বেশি বেশি ব্যবহার করতে দেখতে পাই। তো এইখান থেকে দেখা যায় যে তিনি যে ইসলামে এসে তিনি বুঝতে পেরেছিলেন যে ইসলামেই আমাদের শেষ ভরসা। এই কথাটা তিনি তার কবিতাতে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। না, এটার জন্য না, বাগিচায় বুলবুলি তুই ফুল না, এটাই না, এই গান না, এই গানের জন্য না, এটা অন্য অন্য একটা ইয়ের জন্য। তো যাই হোক, আমাদের এই কাজী নজরুল ইসলামের আমরা অনেক কিছু আলোচনা করলাম। তারপরও আপনাদের যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আসলে ভার্সেটাইল ইয়ে তো অনেক বিষয় চলে আসে, কেন কি কিভাবে অনেক কিছু চলে আসে। তো তার ভিতরে কার কবিতাতে আমরা আরেকটা জিনিস দেখবো যে তার কবিতাতে প্রচুর পৌরাণিক শব্দ, আরবি, ফার্সি, আপনার হিন্দুদের পুরাণ, বেদান্ত, এরকম অনেক অনেক কিছু আহ, উম, তিনি ব্যবহার করেছেন এখানে। তার কিন্তু প্রচুর পড়াশোনা তার ছিল। তিনি ব্যক্তিগতভাবে যেমন রামায়ণ, মহাভারত এগুলো তিনি যেমন পড়েছিলেন, আবার তিনি ইসলামী সাহিত্য ইয়েতেও তার অনেক দখল ছিল ভালো। এছাড়াও ওয়েস্টার্ন যে সাহিত্যগুলো আছে, এলিয়ট বা এদের নানা কিছু তিনি পড়েছিলেন। এবং রবীন্দ্রনাথের সবচেয়ে বড় ভক্ত ছিলেন কাজী নজরুল ইসলাম নিজে। রবীন্দ্রনাথের অনেক কবিতা, গীতাঞ্জলি থেকে শুরু করে অনেক কবিতা যেটা রবীন্দ্রনাথ নিজেও মনে রাখতে পারতো না, সেগুলো তার মুখস্থ ছিল। এভাবে তিনি রবীন্দ্রনাথকে তিনি সম্মান করতেন। রবীন্দ্রনাথের ছবি তার বাসায় লাগানো থাকতো এবং সেখানে তিনি নিয়মিত ফুল দিতেন। ওকে, এভাবে তিনি রবীন্দ্রনাথকে সম্মান করতেন। রবীন্দ্রনাথের বাসায় গেলে রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে থাকতেন, তাকে এভাবে সম্মান তিনি দিতেন। তো মধ্যে দিয়ে একবার একটা দূরত্ব তৈরি হয়েছিল, ওই যে কিছু মানুষ যারা ওই যে নিজেদের যোগ্যতা নাই, আরেকজনকে যখন যোগ্য দেখে তাদের ভিতরে একটা ঈর্ষা তৈরি হয়। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে তার কিছু মন ইয়া করা হয়, একটা দূরত্ব, সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে এটা কিন্তু আবার মিট আপ হয়ে যায়। তো যাই হোক, 1976 সালে আমাদের কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব দেওয়া হলো, সেটা গ্যাজেট হইতে হইতে আমাদের 2024 পর্যন্ত ওয়েট করতে হয়েছে। তো এই ইনফরমেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে তার যে নাগরিকত্বর বিষয়টা, নাগরিকত্ব কবে দিয়েছে এবং গ্যাজেট কবে প্রকাশিত হয়েছে, এই তারিখ দুইটা আপনারা ভালো করে জেনে রাখবেন। আর তার আরো অন্যান্য অনেক কিছু আছে সেগুলো আপনারা পড়বেন, যেমন তাকে কবর কোথায় দেওয়া হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির পাশে। এই ঢাকা ইউনিভার্সিটির পাশে কেন মসজিদের পাশে কবর দেওয়া হয়েছে, এটা নিয়েও একটা কাহিনী আছে। কারণ তিনি চেয়েছিলেন, তার কবিতাতে বলে গেছেন যে তার মানে সে কবর থেকে যেন আজানের ধ্বনি শুনে, এই একটা ইয়ে থেকে তাকে এটা দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের আমাদের বিদ্রোহী কবিতা থেকে আরেকটা জিনিস আছে। এই বিদ্রোহী কাব্য কবিতাটা কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হচ্ছে এই বিদ্রোহী, আর প্রথম কবিতা হচ্ছে আমাদের কি আনন্দময়ীর আগমনে। তো এই যে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আছে আমাদের জসিমউদ্দিন আর ফরুক আহমেদ। আমরা জসিমউদ্দিনকে সবাই আমরা চিনি পল্লী কবি হিসেবে। তিনি ছিলেন যে পল্লী কবি, তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কেন তিনি পল্লী কবি হয়েছেন, এটার কি একটা কারণ আছে।
কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে প্রত্যেক কবির একটা উদ্দেশ্য থাকে জীবনে, যে কিছুটা স্পেশালিটি অর্জন করার, নিজের একটা ধারা তৈরি করা, নিজস্ব একটা স্পেশালিটি তার ইয়ে থাকুক। তো জসীমউদ্দিনও সেটা চেয়েছিলেন। তো জসীমউদ্দিন এ কারণেই তিনি পল্লীকে বেছে নিয়েছিলেন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দেখতে পেলাম যে সমাজে নানা ধরনের সমস্যা আসলো, হতাশা এই সেই ইত্যাদি আসলো, রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে আসতে পারতেছে না কেউ, তখন কেন এটা হচ্ছিল, এই এই জিনিসগুলো থেকে বের হয়ে আসার জন্য কাজী নজরুল জসীমউদ্দিন কি করলেন, তার প্রথম যে উম, ইয়া যে তিনি গ্রামকে বেছে নিলেন। এবং তার এই গ্রামকে বেছে নেয়ার একটা উদ্দেশ্য ছিল যে তার নিজস্ব একটা স্পেশালিটি তৈরি করা। পাশাপাশি একটা বিদ্রোহ ছিল। বিদ্রোহটা কিরকম? সে বিদ্রোহটা ছিল এরকম যে আহ সবাই যেটা করে আমি সেটা করব না। বিদ্রোহ মানে যে মানি না, মানবো না, তা না। বিদ্রোহ মানে হচ্ছে যে আউট অফ বক্স চিন্তা করা। বিদ্রোহ মানে হচ্ছে যে আমি একটু সবাই যা করে গতানুগতিক তা না করে আমি একটু ব্যতিক্রম কিছু করব, এটাই হচ্ছে আমাদের বিদ্রোহ। তো আমাদের কাজী নজরুল ইসলাম যেভাবে রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়ে বের হয়ে আসতে পেরেছিলেন, জসীমউদ্দিনও ঠিক তেমনি রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। এবং তিনি অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন। সে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিষয়ের ইয়েতে ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় পড়ালেখা করছেন। এবং তিনি পড়ালেখা করা অবস্থায় তার কবর কবিতাটা, বিখ্যাত কবর কবিতাটা প্রকাশিত হয়। এবং এটা শুধু প্রকাশিত হয় না, তিনি যখন ভার্সিটিতে পড়তেছিলেন সেই ভার্সিটির তারই ক্লাসে তার কবিতা কি করা হয়েছে, পাঠ্য করা হয়েছে। তো যেই স্যারে পড়াইতে গেছে বলে কি, জসিম আমি আর কি পড়াবো, তুমি আসো, তুমি তো কবিতাটা লিখছো, তুমি পড়াও, তুমি ব্যাখ্যা করো। কবর কবিতাটা শুনছেন কেউ বা কেউ পড়েছেন কখনো? জি স্যার। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই যে যে কবিতা, আমার মনে হয় না যে যেই কবিতাটা পড়বে তার চোখটা একটু ছলছল করে না উঠলে সে মানুষ না। বোঝা গেছে? এই কবিতা পড়ার পর কারো যদি চোখটা একটু ছলছল করে না ওঠে, মনের ভিতরে যদি একটু হাহাকার করে না ওঠে, তাহলে সে মানুষ না। তো ঘুমে ধরছে, ঘুম তো ভাই। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি খুব দ্রুত, আর 10 মিনিট, আমি বেশি সময় নিব না। তো জসীমউদ্দিনের এই ইয়েটা, বানানটা, নামের বানানটা একটু খেয়াল করেন। এটা কিন্তু আপনাদের অনেকে কখনো কেউ বলবে না। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলি। জসীমউদ্দিন, এখানে আমি সরি, জসীমউদ্দিনের এই লেখার স্টাইলটা, বানানটা এভাবে আপনাদের ঠিক লিখতে হবে। জসীমউদ্দিন তিনি একসাথে লিখতেন, এবং উদ্দিন এইভাবে প্রথম দয় নিচে হসন্ত, দ্বিতীয় দয় দীর্ঘইকার, এভাবে করে তিনি জসীমউদ্দিন লিখতেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাঁথার মাঠ। 1929 সালে প্রকাশিত হয় নকশিকাঁথার মাঠ। আমি একটা কথা বলছিলাম যে মুসলিম সাহিত্যিকদেরকে ওই সময় কি করা হইতো, একটু অ্যাভয়েড করা হইতো, তাদের লেখাটাকে বিশেষ বিশেষ ইয়ে করা হইতো না। তো জসীমউদ্দিনও কিন্তু এটা বুঝতে পেরেছিলেন, এই জন্য তিনি কলকাতা কেন্দ্রিক না হয়ে তিনি ঢাকা কেন্দ্রিক লেখনীকে বেছে নেন। এবং তিনি যখন নকশিকাঁথার মাঠ, এটার একটা কপি রবীন্দ্রনাথকে উপহার দেন, রবীন্দ্রনাথ তো দেখেন যে মানুষ, ওই যে বলছিলাম না যে মানুষ তার সমাজ, পরিবেশ, প্রতিবেশ ইত্যাদিকে অতিক্রম করতে পারে না। তিনি বলছে, তখন তিনি রবীন্দ্রনাথ জসীমউদ্দিন বলছে, তুমি মনে হয় পূর্ববঙ্গের মুসলমানদেরকে নিয়ে কোনো কিছু লিখেছো, আমি এটা পড়বো। আসলে রবীন্দ্রনাথের ইন্টেনশন ওটা ছিল না, কিন্তু সে এমন কথাটা বলে ফেলার কারণে ওই যে দেখো যে মুসলমান কথাটা চলে আসছে। আমার কথাটা আমি বুঝাতে পারছি? তো এই যে এটা হচ্ছে যে ব্যাপার। তো জসীমউদ্দিন এটা থেকে একটা বেরিয়ে করতে পেরেছিল। তার নকশিকাঁথার মাঠটা বিশাল একটা ইয়া, যেটা রূপায়ও সাজু আমাদের গ্রাম বাংলাকে তুলে ধরে। তার বিখ্যাত এটা, তার বিখ্যাত এই যে মিলফোর্ড এটা অনুবাদ করেছিলেন, এবং এটা নাম দিয়েছিলেন যে কি, দ্য ফিল্ড অফ এমব্রয়ডারিড কুল, নকশিকাঁথার মাঠ। তো এখানে আমরা রূপাইকে দেখি, সাজুকে দেখি, তাদের প্রেমের কাহিনী নিয়ে এটা গড়ে উঠেছে। এছাড়াও তার যে ইয়া ছিল যে রবীন্দ্রনাথের আহ, যে প্রভাব থেকে বের হয়ে আসার ব্যাপারটা, এটা তার একটা বিখ্যাত বা সবচেয়ে বড় সাফল্য আমরা দেখি। তার বিখ্যাত যে আসমানি কবিতাটা, হ্যাঁ, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন চট্টোপাধ্যায়, রসুলপুরে দাও, বাড়িতে নয় পাখির বাসা, ভ্যান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি পড়লে গড়িয়ে পড়ে পানি। এই যে যে তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী, সেটা তোমরা একটু দেখবে। তার নাটক আছে মধুমালা, পদ্মাপার, আসমান সিংহ, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কবর কবিতাটা,
নকশি কাঁথার মাঠ, তার আসমানি কবিতা, এখানে তার রূপাই কবিতাটা, রূপাই চরিত্রটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার সাধু চরিত্রটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সজনবাদিয়ার ঘাট সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কবর কবিতাটা কে লিখছে, কবর কবিতা কোন ছন্দে রচিত, এখানে মূলত কি তুলে ধরা হয়েছে, সজনবাদিয়ার ঘাটের মূল উপজীব্য কি, হ্যাঁ, অন্যান্য কাব্যগ্রন্থগুলো কি কি আছে, তো তার যে একটা আছে বা আহ, যে তার যে বিখ্যাত আহ, ওটা কি বলে, যে গান, বা আমরা যেটাকে করি যে আহ পল্লী কবি কেন বলে থাকি, সেটা পল্লী জননী, হ্যাঁ, এই যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে জসীমউদ্দিন সম্পর্কে, তাহলে আমাদের এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি পেয়ে যাব আমরা। তো আহ এখানে তারপরে আসতেছে আমাদের ফরুক আহমেদ। এইটা মনে রাখবা, বর্তমান সময়ের জন্য কোনো কারণে যদি বিএনপি বা জামাত ক্ষমতায় আসে, ফরুক আহমেদ হবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি। আমাদের সরকারি চাকরির পরীক্ষা আনফরচুনেটলি রাজনৈতিক পটভূমি দ্বারা প্রভাবিত হয়, এটা খুবই দুঃখজনক। আমি ফরুক আহমেদকে করছি না, আমি দোষারোপ করছি না। ফরুক আহমেদ কিন্তু কখনো নিজেকে বলে না যে আমি জামাতপন্থী। আল মাহমুদ কখনো নিজেকে বলে না যে আমি জামাতপন্থী, আমি পাকিস্তানপন্থী, এই সেই। তারা কিন্তু সবাই বাংলাদেশ পন্থী ছিল। কিন্তু ফরুক আহমেদের একটাই দোষ ছিল, তিনি ছিলেন মুসলিম ধারার কবি। তিনি মুসলিম, তিনি কিন্তু একসময় কমিউনিস্ট ছিলেন। ওকে, ফরুক আহমেদ একসময় নিজে কমিউনিস্ট ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যে ইসলামী জাগরণ নিয়ে ইসলামী ধারার কবি হিসেবে নিজেকে স্পেশালিটি তৈরি করেন। এই কারণে তিনি মুক্তিযুদ্ধের পরে তাকে যথেষ্ট হেনস্থার শিকার হইতে হয়েছে। তিনি রেডিওতে চাকরি করতেন, তার চাকরিটা চলে যায় শেখ মুজিবের আমলে, তাকে চাকরি চলে যায় এবং খুবই আর্থিক সংকটে পড়ে যায়। তার একটা ছেলে মেডিকেলে পড়ালেখা করতেছিল, সেই ছেলে টাকার অভাবে মেডিকেলে পড়া বন্ধ করে, তার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যায়। সে এই রমজান মাস, আমরা তো কিছু হইলে খাইতে পারতেছি, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, তিনি টাকার অভাবে পানি খেয়ে রোজা রাখছে। একজন এত বড় মাপের একজন কবিরে এভাবে স্বাধীন বাংলাদেশে, একজন বাংলার কবিকে স্বাধীন বাংলাদেশে শুধুমাত্র তিনি ইসলামী ধারার কবি হিসেবে করে তাকে পাকিস্তানপন্থী পরিচয় দিয়ে তাকে এভাবে হেনস্থা করা হয়েছে। এবং আরো দুঃখজনক, তার মৃত্যুর পরে তার কবর পর্যন্ত দিতে সমস্যা হচ্ছিল, কবর দেওয়ার জায়গা দেওয়া হচ্ছিল না। কতটা ফ্যাসিজমের শিকার হয়েছিলেন তিনি। এবং এই কারণে আহমদ সাফা একটা কথা বলছিল যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না, যে ফরুক আহমদের মৃত্যুর পরে এই কথাটা তিনি বলেছিলেন। তো ফরুক আহমদের সবচেয়ে বড় ইয়াটা ছিল তিনি ইসলামী ধারার কবি, কিন্তু তিনি কিন্তু মুনির চৌধুরী বা তাদের খুব ভালো বন্ধু ছিলেন, শহীদুল্লাহ কায়সার, তাদের সাথে তার ভালো খুব রিলেশন ছিল। তার যদি চিন্তা ভাবনা দেখো, একজন মুক্তমনা বলতে আমরা কি বুঝি? মুক্তমনা মানে যে ইসলাম, আমাদের দেশে একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে কি, মুক্তমনা, স্বাধীন চিন্তা, মুক্ত বুদ্ধি মানে হচ্ছে ইসলাম বিদ্বেষী। ওকে, যে ইসলামী করে সে, যেমন আমাকে নিজে, আমি বাংলার স্যার, হ্যাঁ, আমি নামাজ দোয়া পড়ার চেষ্টা করি, এটা অনেকে বিশ্বাস করে না আমার কথা। আমি মানে করতে হবে, এটাই তো ঠিক না। একটা ট্যাগ দিয়ে দেওয়া তো ঠিক না। একজন কবি সাহিত্যিক, তার চিন্তা ভাবনা যেমনই হোক, তার সাথে অন্যের সম্পর্ক হবে সাহিত্য দিয়ে। মনির চৌধুরীর সাথে তিনি নিজে নাটক করছে, এবং তার যে 52 ভাষা আন্দোলনের সময় তিনি যখন এইগুলো ঢাকা ইউনিভার্সিটিতে এতে আন্দোলন করছে, তাকে এর জন্য অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু শুধুমাত্র তার এই মুসলিম ধারার নিয়ে লেখার কারণেই তাকে কি করা হয়েছে, এতটা হেনস্থা স্বীকার করা হয়েছিল। তো এই আমাদের ওইটা আলোচ্য বিষয় না। তার আরেকটা যে আমরা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, হ্যাঁ, এই যে যে কথাটা আমরা বারবার বলে থাকি, এই যে কথাটা তারই লেখা পাঞ্জেরি কবিতা, বিখ্যাত পাঞ্জেরি কবিতার মুসলিম রেনেসার কবি, আমাদের ইসলামী পুনর্জাগরণের কবি, মুসলিম পুনর্জাগরণের কবি। এই কবি হিসেবে আমরা যাকে চিনি তিনি হচ্ছে আমাদের কি, ফররুখ আহমদ। এবং তিনি সাত সাগরের মাঝি যখন 1944 সালে লিখলো, এটা তার প্রথম প্রকাশিত
এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তিনি মুসলিম জাগরণ এখানে যে পাঞ্জেরিকে যিনি কল্পনা করেছেন, খেয়া পারে তরণী, খুব ঘুম পাচ্ছে। আহ ভাই আমিও তো খাই নাই ভাই, আমিও তো আপনাদের ক্লাস নিয়ে যাচ্ছি। কটা বাজে? ও মাই গড, 10:30, 12:30 বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখনই শেষ করে দিচ্ছি, 1 মিনিট সর্বোচ্চ। তো তার এই বিখ্যাত কবিতা হচ্ছে যে সাত সাগরের মাঝে, এটা একটু আপনারা পড়বেন, এবং পাঞ্জেরি কবিতাটা তার বিখ্যাত আরেকটা তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে যে যে ওটা কি বলে, সিন্দাবাদ। সে সিন্দাবাদটাও আপনারা একটু ভালো করে পড়ে দেখবেন। নৌফেল ও হাতেম তার একটা কাব্যনাট্য। তো নৌফেল ও হাতেম ফরুক আহমেদের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে তিনি মুসলিম রেনেসাঁকে নিয়ে লিখেছেন, মুসলিম পুনর্জাগরণের কথা লিখেছেন। আমরা মধ্যযুগে যে মুসলিম ইয়াকে দেখেছি, আমরা আমাদের ইউরোপিয়ান ইয়েতে দেখানো হয় যে কি মধ্যযুগ মানে অন্ধকার একটা যুগ, কিন্তু আমরা টাইম ইয়েতে বিবেচনা করলে দেখতে পাবো যে মধ্যযুগ হচ্ছে ইসলামের একদম স্বর্ণযুগ। কিন্তু ইউরোপিয়ানরা এই ইসলামের ইয়েটাকে, যে স্বর্ণযুগটাকে, আমরা যে আজকে যে আধুনিক যে অ্যালগরিদম বলি, আমাদের কেমিস্ট্রি বলি, তারপর হচ্ছে যে বায়োলজির কথা আসে, আমাদের ইবনে সিনার কথা আসে, আমাদের আলজাবুরের কথা আসে, আর কেমিস্ট্রি, এরকম আরো অনেক অনেক কিছু আমরা দেখতে পাবো যে মুসলিম ইয়াদের থেকে এসেছে। তো এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউরোপিয়ানরা কি করে, ইউরোপ ছিল মধ্যযুগে একদম অন্ধকারাচ্ছন্ন, সেখানে নানা ধরনের কুসংস্কারাচ্ছন্ন ছিল। সেই মধ্যযুগে আমাদের যে সুলতান সুলেমানের যুগে বা আমাদের চার খলিফার যুগে যে মুসলমানদের যে একটা বিশাল ছিল, সেইটাকে তিনি বারবার স্মরণ করে আমাদের পুনর্জাগরণ করার চেষ্টা তিনি করে যাচ্ছেন। তার লেখার ভিতরে সেই কথাগুলো ফুটে উঠে, সেই জন্য তাকে কি করা হয়েছে, মুসলিম রেনেসাঁর কবি বলা হয়েছে। তার এই বিষয়গুলো একটু আমাদের ভালো করে দেখতে হবে। এখানে আপনারা সাত সাগরের মাঝিটা খুব ভালো করে দেখবেন, তাহলেই আপনারা অনেক কিছু কমন পেয়ে যাবেন। আর তার আরেকটা কবিতা আছে, মুহূর্তের কবিতা, 100টা সনেটের ইয়েতের মতো 100টা সনেট তিনি লিখে গেছেন। এই মুহূর্তের কবিতা সরি, আচ্ছা, সনেট সংকলন। এখানে ওই যে একটা কথা আছে যে যেমন তসবিতে যেরকম 100টা থাকে, দানা থাকে, ঠিক তেমনি এখানেও সেই সনেটটা যেন এরকমই তসবির মতো 100টা দানার একটা ইয়া। তো এখানে তার স্পেশালিটি তিনি সবসময় ধরে রেখেছেন, তার ভাষাতে তিনি প্রচুর আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন।